Bhoot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুট 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। ভূত এফএমটা অনেকটা এরকম যে সারা সপ্তাহের দাবদাহের পরে, সারা সপ্তাহের এই প্রচন্ড গরম একটা সপ্তাহের পরে ভূত এফএম আজকে এসছে যেন এক পশলা বৃষ্টি হয়ে। এবং আজকে ভূত এফএমের আগেই, দুপুরের পর থেকেই, নামাজের পর থেকেই হঠাৎ করেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে এবং তারপরে বৃষ্টি। এখন ওয়েদার আগের চাইতে কমফোর্টেবল তো বলাই যায়। এরকম একটা মুহূর্তে শুরু করছি আজকের ভূত এফএম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং আজকের ঘটনাগুলো আপনারা অনেক বেশি এনজয় করবেন। কিছুক্ষণের মধ্যে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে SMS করতে হলে আমাদের যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের কাছে, এবং অডিও ক্লিপও পাঠাতে হবে আপনাকে মেলের সাথে অ্যাটাচ করেই। তো সেটা আপনারা চাইলেই করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ভূত এফএমের আজকের যে ভিডিওটা আমরা তৈরি করেছি সেই ভিডিওগুলো আমার মনে হয় যে আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো, এবং সেটার জন্য আপনারা একটু রেডি থাকবেন। আমাদের পেজ ভিজিট করবেন www.facebook.com/bhootfm.russell। এই অ্যাড্রেসে গিয়ে আপনি অবশ্যই আপনি আমাদের ভিডিওটা চেক করে ফেলতে পারেন। ওকে, সো আমি যেটা এখন করব সেটা হচ্ছে সরাসরি আমাদের যারা লিসেনার রয়েছেন, যারা আমাদের অতিথি রয়েছেন তাদের কাছে ঘটনায় চলে যাব। আমি প্রথমেই যাব আমাদের এইখানে আছেন খুবই অল্প বয়সী একজন আমাদের রেগুলার লিসেনার। তিনি আজকে ঘটনা বলতে এসছেন। তার বয়স মাত্র 13। তিনি এসছেন তার বাবার সাথে। তার ঘটনা আমরা শুনবো। আমরা শুরু করতে চাই তাকে দিয়ে, এবং এটা তো আপনার আচ্ছা শুরু থেকে নাম শুনি, তারপরে কোথা থেকে এসছো তুমি সেটা জানি, তারপরে আমরা ঘটনায় যাই। হাই লিসেনার্স, আমি নাফিল করিম, এসেছি লালমাটিয়া থেকে। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। ঘটনাটা হচ্ছে 1986 বা 87 এর দিকে। এই ঘটনাটা আসলে আমি জানতাম না, আমার ছোট মাথায় এত কিছু কাজ করেনি। কিন্তু একদিন উঠানে যখন আমরা গ্রামে, এটা আমার গ্রামে বেড়ানোর সময় আমরা গল্প করছিলাম, তখন আমাদের মধ্যে এক খালা বলে উঠে যে এই মনে আছে উঠানে কি হয়েছিল। আর আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু সাথে সাথে আমি যেটা খেয়াল করলাম যে আমার খালা এবং অন্য সবাইরা জাস্ট এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাইলো। আমি কিছু বোঝার আগেই তারা অন্য টপিকে চলে গেল। আমি তারপরে ওই দিন রাত্রে আমার মেজো খালাকে জিজ্ঞেস করলাম যে কি হলো, যে সবাই মানে এরকম ধামাচাপা দিল কেন, ব্যাপারটা মানে এই উঠানে কি হয়েছিল আসলে। তারপরে আমার খালা বললো, কিন্তু আমার খালাকে আমি এটাও প্রমিস করেছিলাম, সরি রাসেল ভাইয়াসকে এটা ব্রেক করতে হচ্ছে, যে আমার মানে এই ঘটনাটা আমি কাউকে শেয়ার করবো না এবং এটা স্প্রেড করবো না। কিন্তু আমি মানে ঘটনাটা আমার ভালো লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার খালা বলেছিল যে ঘটনাটা ঠিক উনি ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনাও বলবেন, প্লাস পজিশনে একটাও ঘটনা বলবেন। এটা হলো 1986 বা 7 এর দিকে। আমার মেজো খালার মেয়ে সম্পর্কে আমার বড় আপু, সে আমার কাজিন। একদিন সে স্কুলে, তখন সে নতুন ভর্তি হয়, স্কুলে বেশ যাচ্ছিল, দিনও বেশ ঠিক ছিল। একদিন এক গরমের রাত্রে রাত 8:30 9টার দিকে আনুমানিক আমার খালা উঠানে যায় কিছু থালা বাসন ধোয়ার জন্য, এবং তখনই সে দেখে যে আমার খালার ওদের কাছের আত্মীয় বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে। তাদের সাথে আমার খালার রিলেশনশিপটা ভালো ছিল না, কারণ যে ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল সে একটু খিটখিটে স্বভাবের ছিল, মানে এটা কেউ পছন্দ করতো না। তাকে প্রায় গ্রাম থেকে সবাই তার থেকে বিরতই থাকতো।
এবং আমার খালা জিজ্ঞেস করে যে ভাবি কি হয়েছে, তখন তিনি উত্তর দেয় যে মানে কনফিউজড এবং প্রচন্ড টেন্স। এখান থেকে বলে না কিছু হয়নি বলে উনি প্রায় রাশ করে চলে আসেন বাইরে। বেশ আমার খালা আর ওইটা নিয়ে কিছু ভাবে না। ওই দিন তারপর দিন দুপুরবেলা মধ্য দুপুরে পরে 12টার দিকে পরে আমার খালাতো বোন রিক্সায় করে আসছিল, তখন তার প্রচন্ড মাথা ব্যথা, পেটে ব্যথা এবং সবকিছু সে ঝাপসা দেখছিল। সে বাসায় আসলো, তাকে ফ্রেশ হয়ে সে ঘুমালো এবং ঘুমানোর পরে সন্ধ্যার পরে তার ঘুমটা ভাঙার পরেই সে সাথে সাথে ওখান থেকে মানে সাথে সাথে সে ঘর থেকে বেরিয়ে মানে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে একটা চিৎকার দিয়ে সে ওখান থেকে জাস্ট ঘর থেকে চলে আসলো। এবং চলে আসার সাথে সাথেই সে জাস্ট গ্রামটা একদম আমাদের একটা সোজা মেঠো পথ, সেটা থেকে বেরিয়ে জাস্ট একদম আমাদের খালা বাড়ি থেকে শুরু করে সে একদম গ্রামের শেষ মাথা পর্যন্ত যেতে থাকে। এটা ঠিক গ্রাম বলবো না, এটা একটা এলাকা। যেতে থাকে এবং মানে লোকজন প্রচন্ড বিরক্ত হয়ে যায়। প্রায় 2 ঘন্টা টানা চিৎকার করতে করতে দৌড়াতে এখান থেকে ওখানে ছুটতে থাকে। কেউ কিছু বুঝতে পারছিল না যে কি হলো। আমার খালাও খোঁজার চেষ্টা করেছে, সবাই খুঁজছে, কিন্তু খালি চিৎকারের আওয়াজটাই পাচ্ছে। আমার আপুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা তাকে একটি গাছের নিচে পাওয়া গেলে মুরব্বীরা যখন ফজরের নামাজ শেষ করে তাকে বাসায় দিয়ে আসে। এবং ওই দিন দুপুরবেলাও সব ঠিক ছিল। ওই দিন রাত্রে আবার আমার আপু চিৎকার করে বাসা থেকে বেরিয়েছে এবং সেই সেম জিনিসটা আবার রিপিট করে রাত ভরে যে সে যা করেছিল। এরকম 3-4 দিন চলার পরে গ্রামের মানুষ একেবারেই অতিষ্ঠ। এবং মাঝে মাঝে অনেকেই, আমি শুনেছি এগুলো, অনেকে জানালা খুলে দেখেছে যে আমার আপু যখন দৌড়াচ্ছে, তার চুল ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, তখন পিছন একটা প্রায় আগুনের গোলা, একটা ফায়ার বল তাকে একটা ডিস্টেন্স রেখে আকাশের উপর দিয়ে তাকে ফলো করছে। এবং এটা অনেকেই দেখেছে, একজন না। তারপরে আমার আপু এরকম করতেই থাকে। করতে করতে একদিন ওখানে এক চা দোকানদার, সে জাস্ট মানে রেডিও শুনছিল, রেডিওতে অনুষ্ঠান শুনছিল। সে এক পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেল একেবারে, যে এটা তো আর মানে টলারেট করা যায় না, রোজ এরকম ঝামেলা। সে বাইরে বেরিয়ে খুব রুড হয়ে মানে আমার খালাতো বোনের কাঁধে হাত দিয়ে বললো যে এই মানে কি হয়েছে তোমার। এই বলার সাথে সাথে আমার খালাতো বোন তার হাতটাকে ধরে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং সাথে সাথে তাকে মানে মারপিট করা শুরু করে দেয় এবং তার হাতে কামড়ানো শুরু করে দেয়। এরকম করতে করতে আমার প্রায় তার একটা রক্তাক্ত হাল হয়ে যায়। এবং যখন দেখবে যে একেবারেই লোকটা আর বাঁচবে না, লোকটা মারা যাবে, তখনই আমার আপু সেখান থেকে প্রস্থান করে এবং মানে আবার দৌড়াতে তার কাজটি সে চালিয়ে যায়। এবং তারপরের দিন সকালেও তাকে ওই এক গাছের নিচে পাওয়া যায়, একটা গাছের নিচে। এরকম করে লোকজন মানে এটা গ্রামের জ্ঞানী গুণী যারা, তারা মুরব্বীরা, তারা সবাই আমার খালুকে সাজেস্ট করে যে এটা শুধু মানে একটা মানে এটা কোনো প্যারানর্মাল বিষয়, এটা কোনো না, এটা সুপার ন্যাচারাল বিষয়, এটা এখন আর ওর অসুস্থতার মধ্যে পড়ে না। তারপরে আমার আপু এরকম করতে থাকে, কিন্তু একদিন প্রায় প্রথম বুদ্ধিটা দেয় গ্রামের এক মুরব্বী যে তোমরা কয়েকজন 4-5 জন ছেলে মিলে ওকে ধরে ওকে ওর বাড়ি এনে বেঁধে রাখবে এবং যখন এই 4-5 জন যুবক ছেলে এই কাজটা করতে যায়, তখনই আমার খালাতো বোন তাদের মানে অবাক হয়ে গেছে সবাই, যে তাদের প্রায় মেরে সবাই কিন্তু একসাথেই ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মেরে প্রায় আবারও সে রক্তাক্ত হাল করে। এবং এই একটা 5 থেকে 6 বছরের মেয়ের আতঙ্কে সারা গ্রাম সারা এলাকা প্রায় ভয় মানে আতঙ্ক থাকতো। এবং সব জায়গায় খালি একটা কথা যে ওর কাছ থেকে দূরে থাকতে হবে। তার সহপাঠীদের দেখলেও সে এরকম তাদের সাথে ও খারাপ ব্যবহার করতো। এবং আরো এমনকি সবচেয়ে বড় বিষয় হলো এমনকি এক সহপাঠীকে মেরে তাই তারও একই অবস্থা করেছিল। এবং এটার পরে কয়েকদিন পরে গ্রামের লোকরা মিলে একটা মিটিং বসালো যে এটার তো কিছু একটা করতে হবে, আর কতদিন ভয়ে থাকবো। প্রথমবার যে মিটিংটা হয়েছিল, মিটিং হওয়ার পরে উঠানে একটা বড় একটা কাঠের টেবিল, সেটাকে ঘিরে সবাই বসেছিল এবং গ্রামের সবাই একটা ডিসিশন নিচ্ছিল যেটা কি করা যায়। হঠাৎ করে জাস্ট একটা আগুনের গোলা হঠাৎ করে কোথা থেকে সে স্পিডে এসে টেবিলটার সাথে ক্ল্যাশ করে এবং সাথে সাথে একটা এক্সপ্লোশন হওয়ার সাথে সাথে যে 2 জন ছিল একদম টেবিলের ও 2 প্রান্তে, তারা একটা ছিটকে পড়ে যায় এবং ছিটকে তাদের শরীর অনেক বার্ন হয়। এবং তারপরে যে যার মতন ওই দিন দৌড়ে বাসায় পালিয়ে যায়। আমার খালু ওই দিন খুব ভয় পায়, তবু সে কিছু বলে না। তারপরের দিন যে মিটিংটা হলো রাত্রেবেলা, ওই দিন রাত 8:30টার দিকে, পরের দিনে মিটিংয়ে সবাই বসে মিটিং করছে। এখন মিটিংয়ে একটা প্ল্যান বানাবে, সেই প্ল্যানটা আমি একটু পরে বলছি। মিটিংটা যেই শেষ হয়ে গেল,
শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপুকে ওই দিন আসলে বেঁধে রাখা হয়েছিল ঘরে। ঘরের দরজাটা ছিল 2টা পার্ট, একটা কাঠের দরজা, এবং আমার আপু একটা লাথি মেরে দরজাটা ভেঙে জাস্ট খালি এসে খালি এটুকুই বলে যে তোরা আমার কিছু করতে পারবি না, করলে তোদেরই ক্ষতি হবে। এই বলে আমার আপু আবার গ্রামের বাইরে বেরিয়ে যায়। এবং এরকম চলতে চলতে অনেকেই যারা ওইখান দিয়ে যারা রিক্সা গেছে বা এরকম কোনো যানবাহন গেছে তারা দেখতে পাচ্ছে যে আমার খালার বাসার টিনের চাল দিয়ে মানে একটা আগুনের গোলা চারদিক দিয়ে ছুটে বেড়াচ্ছে, এবং এইটা দেখে অনেকেই ভয় পেয়েছে। এমনকি এখন যে প্ল্যানটার কথা বলছিলাম, সেই প্ল্যানটা হলো যে আমাদের এক রাখাল ছিল নাম মাসুদ, তাকে বলেছিল যে ওর যে এই অবস্থা ওকে কেউ ধরে নিয়ে আসতে পারবে না। গ্রামের মানে এলাকার একদম শেষ প্রান্তে একজন মহিলা থাকতো। সে মহিলা উনি আসলে একটা গুহার মতন জায়গায় থাকতো, উনি ওখান থেকে বেরোতেন না। ওই জায়গাটায় মানে সে জাস্ট ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি বলবো না, সে ব্ল্যাক ম্যাজিককে ব্যানিশ করার চেষ্টা করতো। সে মাসুদ সেই রাখাল, সে মানে তার কাজটাই করে। সে প্রথমে আমার আপুকে ডিস্টার্ব করে 8টা-9টার দিকে। তারপরে আপুকে বলে যে তুমি তো ঠিক হবে না কোনোদিন, এসে তুমি পাগল, এসে বলার পরে আমার আপু তাকে তাড়া করতে করতে সে প্রায় গুহার কাছে পৌঁছে যায়। মানে আপু না জেনে অন্ধকারে গুহার ভিতর ঢুকেই সে চুপ করে মানে ফ্রিজ হয়ে যায়। ফ্রিজে একটা জায়গা চোখ বন্ধ করে বসে পড়ে। ওইখানে তার থেকে কিছু ডিস্টেন্সে জোড়াসন করে একটা মহিলা বসে আছে, এবং তিনি মুসকি হাসছে আর বলছে যে ওকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই বলে তিনি আমার খালা বলছে যে এরকম বড় মোম আর তিনি কোনোদিন দেখে নাই। উনি 2টা মোম একটা পাশে আরেকটা একদম লাগিয়ে রেখে সাথে সাথে মোমগুলি জ্বালিয়ে দেয়, এবং তখনই মোমের আগুনের উপর থেকে একটা হাওয়ায় ভাসা অবয়ব চারদিকে ছড়িয়ে পড়ে, এবং অবয়বটা মানে এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল সবাই বুঝে যায়, এখানে যতজন ছিল জ্ঞানী গুণী লোকেরা সবাই বুঝে যায় এটা সেই আত্মীয় যে নাকি বাসা দিয়ে সেদিন ঘুরঘুর করছিল। এবং আমার আপু তারপরে অবয়বটা ঠাস করে নিভে যায়, এবং নিভে যাওয়ার পরে সবাই মোম 2টাও নিভে যায়। তখন মহিলা মুচকি এসে বলে যে এটা এখন কেটে গেছে, কিন্তু এখন মানে এখানে এই সমস্যা এখানেই শেষ না। এই আসলে উনি নিঃসন্তান বলে এই কাজটা করতে চেয়েছে, এবং এখন যদি ওনাকে না থামান তাহলে উনি আরো কোনো বড় একটা ঘটনা ঘটাবে, এবং এই ঘটনাটার কারণে গ্রামের অনেক বাচ্চার মৃত্যু বা বড় কোনো ক্ষতি হবে। তাই ভালোভাবে আপনারা এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যে তাকে ধ্বংস করেন, এবং সে এতক্ষণে জেনে গেছে। কারণ আপনারা যেহেতু জানেন না, আমি একটা কথা আপনাদের বলে দিই। আপনাদের বাড়ির পিছনে সে যে ঘুরঘুর করছিল আসলে সে একটা ছোট একটা মূর্তি, পিতলের মূর্তি ওখানে পুঁতে দিয়ে গেছে, এবং এই মূর্তিটা ফেটে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। রাসেল ভাই, একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এরকম একটা মূর্তির কথা এক তান্ত্রিক আসছিল আমার বোনকে দেখার জন্য। সে বাসায় ডান পাটা দেওয়ার আগে সে বলছিল যে আমি যদি এখন বাসায় ঢুকি আমি ছাই হয়ে ভস্ম হয়ে যাব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কথাগুলি মিলাই ফেললো আমার খালা, এবং বলল মহিলা যে এতক্ষণে দেখবেন উনি পালানোর সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। কারণ আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি যে ওই মূর্তিটা ভেঙে জাস্ট মাটি ফুঁড়ে বেরোয় আসছে। তারপরে সবাই লাঠি ছোটা মশাল নিয়ে সবাই যায়, এবং গিয়ে দেখে যে ওই বাসায় সবাই তালা ভাঙে। গিয়ে দেখে যে টিভি চলছে, রেডিও অন, মানে যেটা বোঝা গেল যে ওনারা একটু আগেই টের পাইছে, এবং তারা কোনো রকম করে ওখান থেকে পালাই গেছে। এবং তারপরে সবাই জাস্ট খোঁজাখুঁজি করে গ্রামের, কিন্তু খোঁজাখুঁজি করে আর তাকে আর পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, 10 বছর পরে তিনি যখন ফিরে আসেন তার 3টা মেয়ে হন। পরে এই মহিলা, তখনও তিনি বেঁচে ছিল, মহিলা বলেন মুচকে এসে যে আপনাদের এইখানে তো পারে নাই, সে তার শ্বশুর বাড়িতে গিয়ে এই কাজটা আবার করছে, এই রিচুয়ালটা প্র্যাকটিস করছে, এবং 3টা মেয়েকে মানে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে সে 3টা বাচ্চার জন্ম দিতে পারছে। এই স্টোরি আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং অফকোর্স এই ঘটনাটি একটা ইমেইল, যে ইমেলটা আমরা এখন পড়তে চাই। তো পড়ে ফেলছি ইমেলটা, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। লিখছেন, ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনার প্রতি বিশ্বাস থেকেই জানি বিধাতার কৃপায় আপনি সবসময় ভালো থাকেন, তাই আবার জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। দয়া করে আমার নাম উল্লেখ করবেন না, অনেকের কথা অগ্রাহ্য করেই অনেকটা অতিষ্ঠ হয়েই আপনাকে লেখা। আমার নাম রেজওয়ান, অভি আমার ডাক নাম। শুধু আচ্ছা যাই হোক,
আচ্ছা ডাকনাম, আচ্ছা বুঝে নিব ইমেলটি পড়ছেন, আচ্ছা ওকে। রেডিওতে না, আচ্ছা আচ্ছা ওকে, আমি ঘটনায় যাই। আসলে যেভাবে লিখেছেন এইভাবে গোপন থাকার কিছু না, এটা লাস্টে নামটা লিখে দিলে ভালো হতো। যাই হোক, আমি মালয়েশিয়াতে আছি বেশ কয়েক বছর। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, যদিও লাইভ শোনা হয় না সব সময়, তারপরেও আমার এখন পর্যন্ত কোনো পর্ব মিস হয়নি। যাই হোক, কথা না বাড়িয়ে সমস্যা ও ঘটনায় চলে আসি। 2007 থেকে একটা মেয়ের সাথে পরিচয় মালয়েশিয়াতে। ধীরে ধীরে ইমেইল, ফেসবুক, চ্যাট, প্রণয়, তারপর দুজন দুই দেশে থেকে অস্ট্রেলিয়া যাওয়া পড়াশোনার জন্য। অনার্স শেষ করার পর তার একটি মাত্র বাক্যের উপর নির্ভর করে আমার মালয়েশিয়া আসা এবং বিয়ে করা, সকলের সাজেশন উপেক্ষা ও ইচ্ছা উপেক্ষা করে। প্রপোজ বলেন আর যাই বলেন, কথাটা ছিল আমি আচ্ছা আমাকে কি বিয়ে করবে, আমি না, আমাকে বিয়ে করবে। আমি না করার সাহস পাইনি, কারণ সে আমার অনেক ভালো বন্ধু ছিল। আমি চাইতাম ওকে, কিন্তু ওকে জানানোর মতো সাহস হয়নি কখনো, কারণ সে ছিল হিন্দু। মালয়েশিয়ায় তামিল মেয়ে, ধর্ম, দেশ, ভাষা, কালচার সবই আলাদা। বুঝতেই পারছেন কতটুকু প্রেশার ফেস করতে হয়েছে আমাদের দুই পরিবারের পক্ষ থেকে। আমাদের মেনে নিয়েছে, কিন্তু তার ফ্যামিলি তেমন ভাবে আর সিন ক্রিয়েট করেনি বিয়ের আগে যা করেছিল তাই। সবচেয়ে ভৌতিক পার্ট এইখানেই, ও আমাকে অনেক প্যারানর্মাল, ব্ল্যাক ম্যাজিক স্টোরি বলতো মালয়েশিয়া সম্পর্কে। ওর নিজেরও অনেক অভিজ্ঞতা আছে বলতো। গল্প হিসেবে নিতাম। অ্যাজ এ মুসলিম, জিনে বিশ্বাস আছে। আমার দুষ্টু জিন থাকতেই পারে মানুষকে হ্যারেস করার জন্য, তাই পাত্তা দিতাম না, জাস্ট গল্প হিসেবে দিতাম। কিন্তু বিয়ের পরে লক্ষ্য করলাম অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং বিয়ের পরে এবং অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং সেই প্রবলেমগুলো কিরকম, সেটা হচ্ছে যে যেমন প্রায়ই অসুস্থ থাকা, মেজাজ খিটখিটে থাকা, ছোট ছোট জিনিস নিয়েই তুমুল ঝগড়া করা, ঠিকমতো ঘুমোতে না পারা। ও যখনই বাসায় থাকে ফিল করে যে ওর সাথে কেউ আছে। মাঝে মাঝে বিদ্যুটে গন্ধ, আষ্টে গন্ধ। আমাদের প্রতিটা রুম থেকেই অ্যাটাচড বাথরুম, এবং যখন গোসল করতে যায় ওর মনে হয় কেউ যেন ওকে দেখছে। যখন ঘুমোতে যায় মনে হয় ওর গায়ে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে। আমি ভাবলাম হয়তো এটা মনের ভুল, সবসময় দুশ্চিন্তা করে, তাই হয়তো ওকে নিয়ে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে কথা বলা দরকার। সরাসরি বলে দিল যে ওর কোনো সমস্যা নেই, সাইকিয়াট্রিস্ট ঠিক মতো ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। কিছু ঘুমের ওষুধ দিয়ে দিলেন, কিছুতেই কোনো লাভ নেই। বিয়ের প্রায় 2 বছর পরে ও একদিন বলেই ফেললো যে ওর মা ব্ল্যাক ম্যাজিক জানেন, এবং ওকে বলেছিল ও কিভাবে সুখী হয় দেখে নেবে। এরপরে স্থানীয় এক হুজুরের কাছে যাই। তিনি কিছু পানি পড়া দেন এবং বলেন যে সারা ঘরে ছিটিয়ে দিতে এবং কিছু পানি দিয়ে গোসল করে বাকিটা খেয়ে ফেলতে। যা বললেন করলাম। বিলিভ মি, যখনই পানি ছিটিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে ছাদ মাথায় ভেঙে পড়বে এমন শব্দ। লজিক্যালি চিন্তা করলাম, আমরা থাকি 7 তলায়, 8 তলায় একটা ফ্যামিলি থাকে, 2 জন বেবি সহ। হয়তো তারা কিছু করছে তাই শব্দ হচ্ছে। শব্দটা ভয়ানক ছিল, পাত্তা দিলাম না। বেশ কিছুক্ষণ পর থেমে গেল। গোসল করলাম, পানি পান করলাম। প্রায় 1 সপ্তাহ কোনো সমস্যা নেই। আমার স্ত্রী হঠাৎ এক রাতে আমার বাসায় আমার যে টেনেন্ট সে চিৎকার করে উঠল। আমি আর আমার স্ত্রী বের হয়ে দেখি মেয়েটি হল রুমে বসে কান্না করছে। জিজ্ঞাসা করার পরে বলল তাকে কেউ যেন খুব কাছ থেকে 3-4 বার ডাক দিয়েছে। ভেবেছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু জেগে দেখে, যখন তাকায় তখন দেখে ঠিক ওর মুখের আধা হাত ওপরে একটা বিক্ষুটে চেহারার কিছু, যার এক চোখ নেই, অন্য চোখ ক্ষতবিক্ষত এবং গালটা কাটা। 45 থেকে 50 বছর এরকম হবে। বলছিল যে আমরা তার কাছে যাওয়ার আগ পর্যন্ত ওইখানেই ছিল, এবং ওই দিন থেকে প্রায় সমস্যা ফেস করতে শুরু করলো মেয়েটি, সাথে আমার স্ত্রী। এরকম কিচ্ছু মাথায় আসছে না যে কি করব। আমার এক মামাতো ভাই, আমার মামাকে জানাই। মামা একজন হাফেজ,
মামা বলে যে নামাজ পড়তে এবং সবসময় আয়াতুল কুরসি পড়ে ফু দিতে এবং ফু দিয়ে ঘুমাতে। তারপর একটা তাবিজ টাইপ কিছু একটা দিতে বললাম মামাকে। মামা বললো যে তাবিজ পড়া শিরক। সো 2টা কালো দড়ি পাঠিয়ে দিয়ে বলল যে 2 জনের ডান হাতে বেঁধে রাখতে। এরপর সমস্যা আরো ভয়ঙ্কর। আমি কিছু ডিস্টার্ব ফিল করলাম, যেমন হঠাৎ প্রচুর মার্বেল বা পয়সা পড়ার শব্দ পায়ের কাছে বা মাথার ওপরের ছাদে, হঠাৎ বিকট শব্দে বেডরুমের দরজা লক হয়ে যাওয়া, দমকা বাতাস আসা, হঠাৎ করে টয়লেটের গন্ধ কয়েক মিনিট পর পর মিলিয়ে যাওয়া, খালি রুমে বাচ্চাদের হাঁটার শব্দ, এমন অনেক অনেক ডিস্টারবেন্স। ব্যবসায়িক ক্ষতিও হয়েছে অনেক এবং হচ্ছে। 2টা কনসালটেন্সি ফার্ম ছিল, এখন আছে একটা, তাও আধা মরা। একটা ক্যাফে করেছি 4 মাস হলো। প্রথম 2 মাস খুবই বাজে অবস্থা। তো পরামর্শ দিল যে এক হিন্দু মহিলার সাথে যোগাযোগ করতে, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে এই ক্যাফেতে এবং বাসায়, তাহলে সলভ করে দিতে পারবে। গেলাম, মোটা অঙ্কের টাকা নিল, বাসায় আসলো, বলল রক্তের সম্পর্ক আছে এমন কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। বাসায় বেশ কয়েকটা টাইপ আত্মা আছে যাদের বেশিরভাগই অপঘাতে মৃত্যু। সো মহিলাটি একটি জার বের করলো আর কি যেন পড়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছিল 7 তলা থেকে উড়িয়ে নিয়ে যাবে সবাইকে। প্রায় 2 ঘন্টা পরে শান্ত হলো সবাই এবং দেখলাম যে জারের ভেতর ধোয়ার কুণ্ডলির মতো পাকাচ্ছে। বলল আর কোনো সমস্যা হওয়ার কথা না। 2 মাস কোনো সমস্যা হলো না, ক্যাফেতে চললো বেশ ভালো। এই মাসের 3 তারিখে স্ত্রী বলল সে আগের সকল সমস্যা ফিল করছে আর ঠিক সেই দিন থেকে ক্যাফেতে কোনো সেল নেই। ইভেন 200 রিঙ্গিতের জায়গায় সেল হয় না প্রতিদিন, সেল হয় প্রতিদিন। সেখানে দ্বিতীয় তৃতীয় মাসে গড়ে 800-1000 সেল ছিল, এখন 200 রিঙ্গিতে নেমে এসেছে সেটা। এবং ক্যাফে তে হতেই পারে কম সেল, কিন্তু এটাও কি কাকতালীয়? 6 তারিখ ওই মহিলার সাথে যোগাযোগ করার পরে গতকালকে বলল যে ব্যবসা ব্ল্যাক ম্যাজিক করেছিল, সে আরো স্ট্রং কিছু পাঠিয়েছে, আরো বেশ কিছু রিঙ্গিত চেয়েছে। আমি কিছু বলিনি, জাস্ট বলেছি পরে জানাবো। যদিও তেমন বয়স হয়নি, তারপরেও দিনকে দিন আশা আস্থা হারিয়ে ফেলছি। আমাদের সাথে যা হচ্ছে নাকি সব কাকতালীয়, নাকি আমাদের ভাগ্যই এমন, নাকি আমরা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত? ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এবং এটাই জানাতে বলেছেন আমাদেরকে। এবং এটাতে দরকার হলে মানিদিন ভাই বা অন্য কারো সহযোগিতা নিতে বলেছেন। এবং এরপরে তিনি শেষ করেছেন তার নামটা দিয়ে, সেই নামটা আমি আর জানাচ্ছি না আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে জানানোর জন্য। আমরা দেখি যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো কিনা জানি না, বাট কোনো ধরনের কোনো ইনফরমেশন দিয়ে যদি আপনাকে হেল্প করতে পারি, কোনো ধরনের কোনো সাজেশন দিয়ে দিতে পারি, তাহলে আমরাও আসলে অনেক আনন্দিত হব। সো লেটস সি, আমরা একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি হবো, ইঞ্জিনিয়ার আর রকেট বানাবো। আমি একটা হতে চাই। আমরা খুশি with Grameenphone. That's right. The night comes alive. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM এ। আর সেই সাথে কিছু SMS পড়ে ফেলি। সাইদ আখি আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে জীবন্ত লাশ হয়ে শুনছি। তাশফিক আহমেদ আমাদের লিখছেন রাজশাহী থেকে, বহরমপুর থেকে, এবং ব্ল্যাক ম্যাজিকের পজিটিভ কোন দিক আছে কিনা জানতে চেয়েছেন। আচ্ছা, আসছি সেই প্রসঙ্গে। আমার তো জানার মতো নাই, একেবারেই নাই। হিমেল অনেকে বলেন যে আমরা মানে মানুষের ভালো করার জন্য করি, তারপরে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভালো করা, সেই ভালো করা অ্যাটলিস্ট আমি ওই ভালো করাতে রাজি না আর কি। আমি এই ধরনের কোনো হেল্প কোনোদিন নিতে চাইবো না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন
আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা ভিডিওগুলো টুইটারে আপলোড করতে বলেছেন, রাইট? ওকে, এখন থেকে টুইটারে আপলোড করে দেবো আপনাদের জন্য। মিরাজ আমাদের SMS করেছেন, মিরাজ আমাদের লিখেছেন এবং গোলাম রাব্বি আমাদের মিডফোর্ড থেকে লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি তিনি বলছেন ভূত এফএমের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পরশুদিন থেকে মাহে রমজান, পরশুদিন মানে তোমার কালকে থেকে হিসাবে কালকে থেকে। তো আপনাদের সবাইকে এই শুভেচ্ছা আমি জানাতে চেয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আবার। অ্যান্ড আশা করছি যে অনেক ভালো কাটবে। আমার কাছে মানে পুরো বছরের মধ্যে এই একটি মাস সবচেয়ে বেশি ভালো লাগে। মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শুধুমাত্র রমজান মাসের যে সবাই রোজা রাখেন এই ব্যাপারটা না, কেমন যেন আমার কাছে প্রতিটা দিনই উৎসব উৎসব মনে হয় এবং মনে হয় যে আজকেও কিছু একটা ঘটবে, এরকম কিছু একটা মানে ভালো একটা কিছু ঘটবে, আজকে ভালো একটা কিছু ঘটবে। সবসময় এই ফিলিংটা আমার ভেতরে কাজ করে। অভিজিৎ আমাদের SMS করেছেন সৌমিক, এছাড়াও আনাম আমাদের SMS করেছেন, ফারুক হুসাইন আমাদের SMS করেছেন নাটোর থেকে, উদয় আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে মহিউদ্দিন ফরিদপুর থেকে SMS করেছেন, পিউল রহমান বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন, সুজন সিলেট থেকে SMS করেছেন, ইমেলের প্রশংসা করেছেন পিউল। এছাড়াও পটুয়াখালী থেকে নায়ন আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন প্রাঞ্জল এবং তমা কক্সবাজার থেকে ভূত এফএম শুনছেন 2011 থেকে তারা। মিরাজ আমাদের SMS করেছেন রংপুর থেকে সরাসরি শুনছেন। রনি আমাদেরকে SMS করেছেন এবং সাথে আছি জানিয়েছেন। নিশাত আমাদের রাজশাহী থেকে বলছেন খুব ভালো লাগছে। শাহরিয়ার SH আবরার হাজারিবাগ থেকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে ভাই ভয় পাচ্ছি না ভাই। ওকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি MD মাহিম উদ্দিন ট্রেনি থেকে, অনেকদিন পর তিনি লাইভ শুনছেন। পলাশ আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে এবং তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে হিমেল পান্ডে গুলশান 2 থেকে SMS করেছেন, লিখেছেন ভালো হচ্ছে। তাসিন আমাদের SMS করেছেন ফুর্তি মগবাজার থেকে। জনি শুনছেন আমাদেরকে, ফয়সাল আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে আরো অনেক আছেন, পরাগ আছেন, পনির আছেন, রুমিন আছেন শ্রীমঙ্গল থেকে, আলিফ আছেন খুলনা থেকে, তারেক আছেন খুলনা থেকে। আরে খুলনা তো জমে গেছে আজকে, তো খুলনার প্রচুর মানুষ। আমি খুলনা থেকে প্রচুর ঘটনা চাই, খুলনার মানুষরা সবসময় পার্টিসিপেট করুক সেটা চাই, কারণ খুলনা থেকে সবসময় মানে উই গট বিউটিফুল স্টোরিজ ফ্রম খুলনা। এখন কেন যেন মানে আমাদের খুলনার অনেকদিন ধরে মানে কি বলবো, আই ডোন্ট নো যে কি হয়েছে, বাট আমার মনে হয় যে আমি আবারও পাবো। আমি আশায় আছি সেটার। চলে যাই আমরা ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু ভাই, অ্যান্ড তার কাছে ঘটনায় যাব। আমরা চলে যাই বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ। অডিয়েন্স সবাই আশা করি ভালো আছেন। একটু ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে হ্যাঁ, আমরা একটু আগে যে ঘটনাটা শুনলাম তার সবচেয়ে মানে বেশি যে মানে ভয়ঙ্কর পার্টটা আমার কাছে মনে হচ্ছে। চিন্তা করেন যে একটা মানুষ মানে কতখানি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিস্টার্ব করছে তাকে কতভাবে। ঘুম ভেঙে উঠে যদি কাউকে দেখা যায় এরকম অস্বস্তিকর একটা অবস্থা, কারো অস্তিত্ব টের পাওয়া, আর কাউকে মুখের উপরে দেখা এবং কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাওয়া, এগুলো সব তো মানে ব্ল্যাক ম্যাজিক। অবশ্যই ব্ল্যাক ম্যাজিক, অবশ্যই। আর সেকেন্ড যেটা বললো যে ব্ল্যাক ম্যাজিক, একজন প্রশ্ন করলেন যে ব্ল্যাক ম্যাজিকের পজিটিভ কোনো দিক আছে না, কি মনে হয় আপনার? আসলে ব্ল্যাক ম্যাজিকের কোনো পজিটিভ সাইড নেই রাসেল ভাই। আমার মনে হয় না যে ইটসেলফ ইজ লাইক সিম্পল ভাষায় কুফরি কালাম একদম, এবং এটার স্থায়িত্ব যতদিন পৃথিবীতে সে বাধা না পাবে ততটুক টাইমে, এবং তাকে অবশ্যই আল্লাহর কালাম দিয়ে বাধা দেওয়া যায়, এবং পৃথিবীর জীবন শেষ মানে সেই মানুষটার জীবনটাই শেষ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি অনেকে বলেন না যে আমি এটা আসলে মানুষের উপকারের জন্য করি, আমার মনে হয় যে এরকম উপকার দরকার নাই। You cannot stop evil by doing evil. একদম সেটাই থামানো যায় না এর সব। হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে একটু ছোট উদাহরণ, যদি কেউ গোস্ট রাইডার মুভিটা দেখেন, হ্যাঁ সেখানে ওই যে সোল যে সেল করে দেয় তারপরে কি ধরনের কি হয় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু মেটাফরিক আকারে ওইটা সিনেমাটা কমিক থেকে বেস করে এসেছে, বাট সাবজেক্টটা কিন্তু মেটাফরিক, ওরা কিন্তু বুঝাইছে ব্যাপারটা এরকমই হয় একদম। এবং না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেটাফরিক হলেও এই টাইপের অনেক কিছু কিন্তু আপনি অনলাইনে পাবেন। এই যে আত্মা সেল করে দেওয়া, সোল সেল করে দেওয়া, হ্যাঁ এই টাইপের জিনিস কিন্তু অনেক অনলাইনে আছে কিন্তু। তো হ্যাঁ, মানে জিনিসটা অনেক চমৎকার করে বুঝেছে যে মানে কিছু বেনিফিটস হয়তো ইমিডিয়েটলি পাওয়া যায়,
বাট ইন দ্য লং রান মানে সে কিন্তু আলটিমেটলি লুজার হয়ে যায় এবং লং রান মানে কি ফর ইটারনাল লাইফ লুজার হয়ে যায় একদম। তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই সেটাই। আমরা চলে যাই ঘটনা। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে একজনের, তার নামটা আমি বলতে পারবো না, নিদার দ্য লোকেশন নিদার দ্য টাইম, কারণ এটা তার পার্সোনাল একটাই, আমি তার কাছে বলে নিয়েছি যে আমি নো প্রবলেম, শেয়ার করলে সবকিছু গোপন রেখে করবো। ওকে, নো প্রবলেম। যাই হোক, কোন একটা সময় সে আমাকে রিকোয়েস্ট করে যে তাদের বাসায় একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটটাতে কেউ ভাড়াটিয়া থাকতে পারে না। আচ্ছা। এবং তারা যে কয়বারই ভাড়া দিয়েছে এবং তারা নিজেরা কিছু বলেনি ভাড়াটিয়াদেরকে যে এখানে কিরকম কিছু ঘটে বা সামথিং লাইক দ্যাট। ভাড়াটিয়ারা নিজের অন্য আশেপাশের যে উপর নিচের ফ্ল্যাটের থেকেও কোনো ইনফরমেশন পায়নি, বাট তারা উঠেছে, দেখা গেছে 2 মাস থেকে তাড়াতাড়ি চলে গেছে। অ্যান্ড ইটস নট বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট খারাপ না, বাসা এনভায়রনমেন্ট মানে আশেপাশের যে এলাকার এনভায়রনমেন্ট ভালো, একটু আপনার একটু আর কোয়াইট এরিয়া, হ্যাঁ, মানে মানুষজন কম আশেপাশে, মানে আপনি বুঝতে পারছেন ঢাকা শহরের কিছু অঞ্চল এখনো কোয়াইট আছে, এরকম একটা জায়গা। সো এলাকাটা কোয়াইট এবং সবকিছু মোটামুটি বেরোলে কনভিনিয়েন্ট শহর, বাট এরকম। আমি ওর কাছে শুনে বলেছি যে হ্যাঁ এরকম তো আমি শুনেছি অনেক জায়গায় এরকম থাকতেই পারে, মানে খালি বাসা, ভৌতিক ব্যাপার। তো অনেকবার রিকোয়েস্ট করার পর একদিন আমার সময় হলো আর কি, এরকম রাত 8-9টার সময় আমি একটু সময় পেলাম যাওয়ার জন্য। সো সময়টা এরকম বৃষ্টিরই ছিল আর কি। সো এনিওয়েজ, তা আমি যখন ওর ওখানে যাই, ওর সাথে কন্ট্যাক্ট করি যে আমি তোমার বাসায় আসবো, আমার সময় বেশি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা আমি থাকতে পারবো আর কি। তো সে রাজি হলো, তা আমি ওখানে গেলাম বাইক নিয়ে। সো যাওয়ার পথে কিন্তু রাসেল ভাই লাইক নর্মাল রাস্তা বা সামথিং এরকম কিছু হয়নি, বাট একটা আশ্চর্য ব্যাপার, ঝড়ো হাওয়াটা শুরু হলো তার বাসায় ঠিক পৌঁছানোর আগেই। হঠাৎ করে মনে হলো যে একটা দমকা বাতাস, একটা ব্যারিয়ার বলা যেতে পারে, কাইন্ড অফ লাইক মানে দমকা একটা হাওয়া, মানে লাইক আমি ভাবলাম যে একটা ঝড়ো হাওয়া হতেই পারে, বৃষ্টির সিজন, ঝড়ের সিজন, বৈশাখের সিজন। তো আমি কিছু না মনে করে গেলাম, ওকে কল করলাম, ওর কল কানেক্ট হচ্ছে না বারবার। তো বারবার বলছে যে নাম্বার বিজি, টুট করে শব্দ করে এঙ্গেজ ফোন দিয়ে কেটে যায়। কয়েকবারের পর ও কানেক্ট হলো, বলা যায় ভাইয়া আমি তো ওয়েট করতেছি আপনার জন্য। আমি বললাম তোমার বাসার নিচে আসো তুমি। তো আসলো, এসে আমাকে নিয়ে গেল। তো ফ্ল্যাটটাও এলিকুয়েন্টলি বললাম না আসলে যে কোন ফ্ল্যাটে আর কি। যাই হোক, আমাকে ফ্ল্যাটে নিয়ে গেল। তো আমার কাছে না আসল ভাই, আই ডোন্ট নো ইফ আমি আগের থেকে শোনার কারণে কিনা বাসাটা সম্বন্ধে আমার বেশ খারাপ লাগছিল প্রথম। মানে ইউ আর নট ফিলিং গুড, সেটা কি আপনার মানে কনসিয়াসলি আপনি মানে কনসিয়াসলি কাইন্ড অফ না, আমি মানে উঠছি কেমন খারাপ লাগছে আমাকে, সিঁড়ি বেয়ে উঠছি, মানে আই এম নট ফিলিং গুড। বাড়িতে কোনো লিফট নাই, সিঁড়িওয়ালা বাসা, কেমন খারাপ ফিল করা। তা আমি আসলাম একটা ফ্ল্যাট, খুব যখন ফ্ল্যাটটার সামনে দাঁড়ালাম খুব খারাপ ফিল করা শুরু করলাম, মানে কোনো ভালো ফিল না, মানে কেমন যেন একটা অস্বস্তিকর ফিলিং, লাইক না আসলে ভালো হতো, কেন আসছি, ভাল লাগতেছে না, বা টাইম ওয়েস্ট। কিন্তু মানে তখন কি আপনি জাস্ট এই ফিলিং গুলো হচ্ছিল, মানে আপনি কি আপনার মধ্যে ছিলেন নাকি? আমি লাইক আমার মধ্যেই ছিলাম, আমি কনসিয়াসলি নরমালি ছিলাম এবং আমি ফিল করতেছি যে ভাল লাগতেছে না, সামথিং লাইক দ্যাট, ইউ নো আই শুডন্ট বি হিয়ার, এরকম দেখে। তো ও বললো যে, এবং আমি ঘামছি, খুব গরম ঘামছি। তো ও বললো যে ভাই আপনি কি ফ্ল্যাটে ঢুকবেন? তো ও দেখলাম যে ও ঢোকার প্রতি, যদিও নিজেদের ফ্ল্যাট, তার নিজের ঢোকার খুব একটা আগ্রহ তার নাই ভেতরে। তারপরও সে ফ্ল্যাটটা খুললো, তালাটা খোলার পর একটা মানে যেমন আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলে যেরকম একটা ব্যাপার স্যাপার সেরকম তো থাকেই, একটা গন্ধ আসতেছে। তো যখন ফ্ল্যাটে ঢুকলাম রাসেল ভাই, বাইরে কিন্তু গরম। আপনি দেখবেন যে এই বৈশাখ মাসে কিন্তু বেশ গরম থাকে, যেমন আমাদের কয়েকদিন আগে দাবদাহ ছিল, এরকম না হলেও বেশ গরম। কিন্তু রুমটার ভেতরেই কিন্তু বেশ একটা ঠান্ডা একটা পরিবেশ। আচ্ছা, মানে বেশ কোল্ড, মানে আপনার মনে হচ্ছে যে আপনি টেম্পারেচার ফিল করতে পারতেছেন, যে নর্মাল থেকে একটা লাইক এয়ার কন্ডিশন রুমে ঢুকলে যেরকম, সেরকম একটা ডিফারেন্স। তা আমি একটু মানে অবাক হলাম ভিতরে ঢুকে, যে হঠাৎ করে এখান থেকে এয়ার কন্ডিশন নাই, কিচ্ছু নাই, এবং জানলাগুলো যে খুব একটা খোলা তা না, একটা জানলা একটু খোলা ছিল পাশ থেকেই। তা আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর বললাম লাইট নেই, বলতেছে না ভাইয়া সরি লাইট নাই, আপনি বসেন আমি চার্জ লাইট নিয়ে আসি, আর আপনি তো আসছেন এক্সপিরিয়েন্স করতে। তো আমার তখন একটা জিনিস সন্দেহ, নরমাল কিন্তু না অবশ্যই, এবং আমার কিন্তু তখন একটা সন্দেহ হয়েছে রাসেল ভাই, যে এটা হতে পারে একটা প্রি প্ল্যান কিছু, আমাকে ভয় দেখানো বা এরকম অনেক কিন্তু দু একজন মানুষ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তা আমি ওইটা মনে করে নিয়ে মনে মনে হাসলাম, বললাম যাও তুমি লাইট নিয়ে আসো, আমি আছি এখানে, চার্জার নিয়ে আসো। তা আমি ঢুকলাম। তো ঢোকার পর আমি যেটা করছি রাসেল ভাই, ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিছি। সো দেয়ার আর টু রিজনস, যে একটা যে দরজাটা খোলা রাখি,
অনেক সময় কেউ ভয় দেখানোর চেষ্টা করলে চালাকি করে কেউ ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কেউ যাতে বেরোয় যেতে না পারে। হ্যাঁ, এই দুইটা জিনিস আমি মানে মনিটর করার জন্য আমি দরজাটা লাগাই দিছি। আমি মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ওটা জ্বালাইছি, জ্বালা আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশের রুমটা গেছি, দেখতেছি কি কি আছে। আচ্ছা, এবং আমি খুব কনসাসলি চেষ্টা করতেছি যে কেউ লুকা আছে কিনা বাসার মধ্যে, ভয় দেখানোর জন্য এরকম। আমি কিন্তু আলটিমেটলি ওদের যে 2টা বেডরুম, 2টা বাথরুম, বারান্দা সব জায়গায় গেছি রাসেল ভাই, এবং আমার লাইট মেরে কিছু কাউকে পাইনি। মানে ইটস লাইক এমটি হাউস। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, যখন এটা এখন আমার গুজবাম্প হয়, আমি যখন বাথরুমের দরজা খুলতেছি তখন আমার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। এখন এটা এমন হতে পারে যে আমার নিজের ভেতরে ফিলিংস, একটা এমটি বাড়ি, এটা সম্বন্ধে কথা শুনছি, আই ডোন্ট নো, বাট আই ফেল্ট লাইক দেয়ার ইজ সামথিং। উনি কি একাই থাকেন এরকম কিছু, না মানে আরো ফ্যামিলি মেম্বার? পুরো ফ্যামিলি আছে উপরে ফ্ল্যাটে। আচ্ছা, ওকে, তাদের নিজের বাড়ি আর কি। মানে আপনি ফিল করছিলেন যে মানে কেউ নাই, এমটি হাউস এরকম কিছু, কিন্তু বাড়িটা কিন্তু একটা মানে এমনি বাসা, সেখানে মানুষ বুঝতে পেরেছি। ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটটাতে অ্যাবান্ডেন্ট কোনো কিছু না, ওই ফ্ল্যাটটাতে কোনো কারণে মানে ভৌতিক কিছু কার্যকলাপ হয়, এবং এটা আমি বলবো আপনাকে পরে যে কি হয়। সো আমি যখন দেখলাম যে আমার মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে কেউ আছে, এরকম মনে হচ্ছিল, খুললাম, দেখি কেউ নাই, জাস্ট লাইক নর্মাল থিং। তা আমি আবার পুরো বাসাটাকে চেক ইন করে আমি আপনার এই ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম ওখানে। ও কিন্তু তখন আসছে না। এর মধ্যে আমার কাছে মনে হলো পাশের রুমে খসখস খসখস শব্দ হচ্ছে, মানে ইটস লাইক সামবডি ইজ ইন দেয়ার। আমি খুব দ্রুত পাশের রুমে গেলাম, দেখলাম যে কেউ নাই এখানে। মনে হলো তারপরে যে আপনার যে সিঁড়ি ঘরে যে মানে যেখান থেকে আসার কথা, ওখানে কেউ আসতেছে সিঁড়ি দিয়ে। তা আমি ভাবলাম যে ও আসতেছে লাইট নিয়ে। সো অবভিয়াসলি আমি দরজার কাছে আসলাম, এসে আমি দাঁড়ায় আছি। তো মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ উঠলো, উঠে ঠিক ওই যে ল্যান্ডিং এ আসলো, কিন্তু দরজা আর নক হচ্ছে না। তা আমি ওখানে পিপল ছিল, পিপল দিয়ে তাকালাম, আবছা অন্ধকার, কেন সামনেও লাইট নেই, কাউকে দেখা যাচ্ছে না। ইটস লাইক নোবডি ইজ ইন দেয়ার। কিন্তু আমি স্পষ্ট শুনছি সিঁড়ি দিয়ে কেউ নামছে। তা আমি ভাবলাম যে মোস্ট প্রবাবলি হয়তো আমি ভুল শুনছি বা কিছু। একটু পর আবার শব্দ হলো, ও আসলো, ও এসে লাইটটা দিল, লাইট নিয়ে ঢুকলো, একটা চার্জার লাইট, এলইডি লাইট। এদের দিয়ে বললো যে আপনি কি আপনার সাথে থাকবো? আমি বলছি না, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ থাকি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাবো। কিছু দেখছেন? আমি বলছি না, কিছু দেখিনি। আমি লাইটটা দিয়ে চলে গেল, এবং ও যখন লাইটটা দিয়ে চলে গেছে, উপরে উঠে গেছে আসল ভাই, তখনই আমি শব্দ পাচ্ছি পেছনের রুমে দাঁতে বাড়ি খায় না মানুষের, মানে জোরে জোরে এরকম সামথিং লাইক দ্যাট। এবং মানে জিনিসটা বেশ ভয়াবহ টাইপের, অবশ্যই ভয়াবহ। মানে আপনার শুনলে হঠাৎ করে একা মানে খুব অস্বস্তি লাগবে। এবং আমি কিছুক্ষণ ফ্রিজ হয়েছিলাম দরজার সামনে, তারপর আমি তাড়াতাড়ি হেঁটে ওই যেখান থেকে আসছে শব্দটা ওইখানে গেছি। আচ্ছা, ওখানে গিয়ে দেখি রুমের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ওইখান থেকে ওই রুম থেকে কিন্তু দাঁতে বাড়ি খাওয়ার স্পষ্ট হচ্ছিল, শব্দ হচ্ছিল। এন্ড রাইট অ্যাওয়ে তখন হলো কি, ধুম করে ওই যে মেন যে দরজাটা, ওখানে কেউ কিল মারলো। আচ্ছা, একটা ধাক্কা দিল জোরে। আমি সাথে সাথে আসছি বাইরে, এসে গেটের সামনে আসলাম, মানে ওই যে পিপল যে তাকাচ্ছি, কেউ নাই। আমি দরজাটা খুলে ফেলছি। আবার খুলে ফেলার পরে দেখলাম যে বাইরে মানে ঝড় শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, লাইক ঝড় হচ্ছে বাইরে। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু এমন একটা স্টেয়ার কেস, ওইখানে কোনো কিছু উড়ে এসে বাড়ি খাবে এরকম কিচ্ছু নাই, কিছু নাই। আচ্ছা, নাথিং ইজ দেয়ার দ্যাট কুড মেক দ্য সাউন্ড, এরকম করে হয়েছে। তারপর আমি দাঁড়ায় থাকলাম গেটের কাছে কিছুক্ষণ, কাজ আমি অলরেডি একটু অস্বস্তি ফিল করা শুরু করছি, কাজ আমি একলা এবং ঝড় হচ্ছে বাইরে, এবং আই ওয়াজ নট ফিলিং গুড ইদার। তো একটু পরে দেখি ও নেমে আসছে, আবার এসে বলতেছে যে কি ভাইয়া কিছু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কিভাবে, এখানে একা একা থাকবেন, বা মানে ও জিনিসটাই। আমি বললাম যে আমি একটু আগে একটা জিনিস হয়েছে, তোমার এখানে কে জানি নক করছে ধুম করে। তো বলতেছে ভাইয়া দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আচ্ছা, যে এই বাসাটায় প্রায় এরকম নক হয়, নট নেসেসারিলি এখন ঝড় হয়েছে এরকম না, এরকম নক হয়। এবং ওদের বাসার যে ওই যে কাজের মেয়ে থাকতো, এই কাজের মেয়ে প্রায় ধরে যেত, তার মৃগির মতো, তার ছিল না, তার কোনো সিজার ছিল না, বাট তার দাঁতে দাঁত লেগে পড়ে যেত ওখানে। আচ্ছা, এবং প্রায় মানুষ শুনতো ওখানে কেউ দাঁতে বাড়ি খাচ্ছে, এরকম শব্দ হয়। তারপরে শব্দ পেত যে কোনো বাচ্চা যদি মানে দৌড় দিয়ে যায়, হামাগুড়ি দেয়, এরকম শব্দ হয় বাস ফ্ল্যাটটার ভেতরে। আচ্ছা, আমি বললাম যে ইজ দেয়ার এনি রিজন যে তোমাদের এখানে কোনো কিছু অতীতের ঘটনা ঘটছে কিনা? ফ্ল্যাটটা দেখে তো মনে হচ্ছে না খুব বেশি পুরানো। তো বলতেছে না যে ফ্ল্যাটটা খুব বেশি দিনের পুরানো, বাট এই ফ্ল্যাটে এই সমস্যাগুলো শুরু হয়েছে আমাদের এখানে একজন জ্যোতিষ থাকতো। আচ্ছা, এই জ্যোতিষ এখানে আসার পর থেকেই উনি যখন চলে গেল, ওনার সাথে ভাড়া নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। বলে উনি চলে যাওয়ার পর থেকে এই ধরনের শব্দগুলা এখানে আপনার আমাদের এখানে হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়। তো উনি মোস্ট প্রবাবলি এরকম কিছু চিকিৎসা করতেন আর কি, এই যে মানুষ পজেসড মানুষ টানুষের এগুলা। তা আমি বললাম যে দেখো আমি তো যা বুঝলাম তোমাদের এখানে হয়তো কিছু থাকতে পারে, সো হোয়াট ইউ ডু ইজ লাইক তোমরা কোনো একজন ভালো
মানে ধর্মীয় ইমাম টিমাম এনে বাসাটাকে বন্ধ করে দাও। বলছে যে এরকম আসলে সবাই তো ধরে না ভাড়া দেয়, এবং আমার বাসার মানুষরা এত বেশি কনসাস নেই ব্যাপারে, বাট এই প্রবলেমগুলো হয় ভাড়াটিয়ারা যে থাকে না এটাই কিন্তু কারণ, এবং তারা কিন্তু বলে না ভাড়াটিয়ারা এসে যে এখানে ভৌতিক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর ওর যেহেতু এটা একটা সোর্স অফ ইনকাম, এই কারণে আমি এইসব ব্যাপারগুলো আরো একটু এড়াই গেলাম আর কি, সব ব্যাপারগুলো। রাসেল ভাই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আসলে ওই বাসা থেকে ফেরার পথে কিন্তু রাসেল ভাই আই ফেল্ট ভেরি ব্যাড, মানে আমার খুব খারাপ লাগছিল, লাইক আই হ্যাড এ ফিলিং দ্যাট কিছু একটা আমাকে ফলো করে আসছে, এরকম লাগছিল আমার। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। এবং আমার মনে হয় যে মানে সামহাও আমার মনে হচ্ছে কেন জানো যে আপনি একটু স্কেয়ার্ডও ছিলেন বোধহয়। অবশ্যই, মানে আমার তখন একটা নার্ভাসনেস শুরু হয়ে গিয়েছিল তখন। ইটস নট লাইক যে মানে আপনি জাস্ট একটু মানে একটু ব্যাড ফিলিং হচ্ছিল আপনার, তার চাইতেও বেশি কিছু হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম একটা ব্যাপার তখন চলে এসেছিল। হ্যাঁ, সেটাই। এবং কোনো কিছু মানে আপনি মানে কি বলবো যে খুব একটা অদ্ভুত ব্যাপার কি জানেন এখানে, যে আপনি কিন্তু কোনো কিছু সেন্স করতে পারেননি, আপনার সাথে খারাপ একটা ব্যাড ফিলিং হচ্ছিল, বাট কিছু আছে কি না এটা সেন্স করতে পারেননি। এটা কিন্তু আমার কাছে আরো বেশি উইয়ার্ড লাগে। মানে যখন আপনি জিনিস একটা জায়গায় যাবেন, আপনার খারাপ লাগছে, আপনি কিছু বুঝতে পারছেন, এবং যখন অন্য কাউকে বলে দিতে হয় যে আসলে এখানে ব্যাপারটা এরকম, যে আপনি কোনো কিছু দেখলেন তাহলে ভাবলেন যে হ্যাঁ, কিন্তু এই যে জিনিসটা মিলে গেল, যে দাঁতে দাঁত বাড়ি খাওয়ার শব্দটা, তারপর গেটে ধাক্কা মারার শব্দ, সেম ব্যাপারটা। হ্যাঁ, এবং গেটে ধাক্কা মারার শব্দ কিন্তু রাসেল ভাই আমি অনেকের কাছে শুনেছি আগে, আপনাকে বলেছি যে ইসের হাজারিবাগের কাছে আমার এক রিলেটিভের বাড়ি ছিল, ওখানেও কিন্তু এরকম রাতের বেলা একদম লাথি মেরে যেত গেট। আমার কাছে এটা মনে হয় কি শোনেন, মানে ব্যাপারটা হচ্ছে যে গেটে বাড়ি খাওয়া বা এই টাইপের জিনিসগুলো, এগুলো আমরা হয়তো হর হামেশাই শুনি, বাট আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি কি আমরা ইগনোর করি, আমরা অ্যাভয়েড করি অনেক কিছু, কিন্তু এটা মনে মনের ভুল। আপনাকে একটা ফ্ল্যাটের কথা বলি খুব কাছাকাছি, এটা আমি বলতে চাই না যেহেতু ওখানে মানুষ যে আছে তারা ভয় পেতে পারে। ওই ফ্ল্যাটে অনেক একটা বাড়ি আছে একটা জায়গায় কাছাকাছি, সেখানে প্রায় দরজা মনেকে ধুম ধুম করে বাড়ি মারে। ইটস লাইক বাউন্সিং দ্য ডোর। আচ্ছা, দরজাটাকে টেনে টেনে ঠাস ঠাস করে বাড়ি মারে। আচ্ছা, নক করার মতো না, খোলা দরজাকে টেনে বাড়ি মারে, স্ল্যাম করা। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটু চলে যাই আমাদের কিছু ফেসবুকের কমেন্টে। আমি দেখতে পাচ্ছি আমাদের যে পেজ আছে সেই পেজে লিখেছেন ভাইয়া খুব ভয় লাগছে, লিখেছেন প্রিনন আল আমিন, লিখেছেন সেকেন্ড স্টোরিটা অসম। আমাদেরকে মাহাবি বাপ্পি লিখেছেন প্লিজ আমার কমেন্টটা পড়ে ফেললাম। আফরিন নাইম আমাদের লিখেছেন বরিশাল থেকে শুনছি। আচ্ছা, আমাদেরকে ছাড়াও মাহির শাওন আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে আচ্ছা নীরব খান, তিনিও তার কমেন্টটা পড়তে বলছেন। সোমা সাহা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আই এম ফ্রম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আমি ভূত এফএমের সব এপিসোডগুলো শুনি, ডাউনলোড করে শুনি। এখানে ঠিক মতো লাইভ শোনা যায়, লাইভ শোনা তো পসিবল না, সুতরাং আপনি খুবই স্বাভাবিক, বাট ডাউনলোড করে শোনেন আপনি, কিন্তু অ্যাপ দিয়ে আপনি খুব ক্লিয়ারলি কিন্তু শুনতে পারবেন ডাউনলোড করে শোনার চাইতে। এবং তিনি বলছেন আচ্ছা ফার্স্ট টাইম তিনি ভূত এফএম অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি বলছেন আই এম সো এক্সাইটেড, খুব ভালো লাগছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে ওনার কমেন্টে নিচে অনেকে আগ্রহী হয়ে কমেন্ট করছেন যে ওখানে সবাই শোনেন কিনা। উনি লিখেছেন যে হ্যাঁ সবাই শোনেন। তো এই যে দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ, না, যে আমরা সবাই, এবং আমাদের খুব মানে ভালো লাগার একটা বিষয় সেই সাথে যে আমরা পাশাপাশি দুটো দেশ, আমরা একই ভাষায় কথা বলি এবং আমরা একই রকমের মানে কি বলবো যে এই যে ভূত এফএম একসাথে এনজয় করছি, এটা অনেক বড় একটা ব্যাপার এবং আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার। লাকি আমাদের সাথে আছেন অ্যাঞ্জেল মিমি, খুলনা থেকে শুনছেন তিনি। তানিয়া সুলতান আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাফওয়ান আহমেদ সাব্বির। ইভান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, এছাড়াও তিনি চিটাগাং সাতকানিয়া থেকে শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রেডিও ফুর্তির পেজেও অনেকেই আমাদের সাথে আছেন এবং এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এমডি মোহন, এবং তিনি বলছেন যে অনেক দিন পর ভূত এফএম শুনছি এবং বাবুভাই ঘটনা অনেক ভয়ঙ্কর হয়। আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয় আকাশ লিখেছেন আমি থাকবো রাত 2টা পর্যন্ত। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলমগীর হোসেন, অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপলোড করেছেন। বিডি বয় ইলিয়াস আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি ফরিদুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শোয়েব রহমান, আমাদের সঙ্গে আছেন আর এস রাব্বি, নিস্তব্ধ শ্রাবণ আমাদের সঙ্গে আছেন,
মিশন শ্রাবণ আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে বলছেন যে আমার ভাইয়া আমার এই ডেড বডি নিয়ে একটা ঘটনা রয়েছে আমার কাছে, বাট কিভাবে শেয়ার করব। অনেকেই দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো এসএমএস দেখলাম এরকম যে কিভাবে শেয়ার করব এই কথা লিখেছেন। আমার কাছে মনে হয় যে এতদিন পরে এসে আমাদের অনেকেই জানা, আপনি যে পেজে আছেন ভূত এফএমের যে যদি পেজটা আপনি ভিজিট করেন, সেখান থেকে ইমেইল করা যায়, কিন্তু একটা অপশনই আছে, ট্যাব আছে যেখান থেকে আপনি ইমেইল করতে পারবেন। এছাড়াও আপনারা যারা ইমেইল করতে চান বা জানেন, তারা জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট খুলে ফেলুন না। গুগলের আপনি জিমেল খুলতে পারেন, হটমেল খুলতে পারেন, ইয়াহু খুলতে পারেন, যেখানে খুশি আপনি খুলে ফেলেন এবং খুলে ফেলে সেখান থেকে আপনি আমাদের সরাসরি ঘটনা পাঠিয়ে দিন। এবং ঘটনা পাঠাতে হবে কোথায়? bhutfm@radiofurti.fm। এখানে আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে এবং ঘটনা শুরুতে জাস্ট উল্লেখ করতে হবে যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর আপনি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, রাইট? এবং আপনার আশেপাশের মানুষ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু আপনি জেনে যাবেন যে ইমেল কিভাবে করা যায়। আচ্ছা, আপনি ফেসবুকে আছেন, আপনি ইউটিউবে যান না, ইউটিউবে যে দেখেন যে ইমেল কিভাবে করা যায়, ইমেল অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। ভেরি সিম্পল, কিন্তু আপনি জাস্ট কতক্ষণ, মানে 5 মিনিটস লাগতে পারে আপনার, এর বেশি না, নট মোর দ্যান 5 মিনিটস। হ্যাঁ, তো আপনি এমনিতেই এটা শিখে যেতে পারেন। তো যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti. And the night comes alive with gramophone. The night comes alive with gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে। সময় কত কম আমাদের হাতে, আমরা চলে যাই সরাসরি পরের ঘটনায় এবং আপনার কাছে আমরা ঘটনায় যাব। আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। আমরা শুনি আপনার যে দুষ্টু জিনে যে ঘটনাটা আমরা একটু ভিডিও করলাম সেটা আমরা একটু শুনি। জি ভিউয়ার্স, আমি রেজাউল করিম রতন, প্রফেশনে অধ্যাপনা করি। আপনি একটা সরকারি কলেজের অধ্যক্ষ এবং প্রথমে যিনি ঘটনা বলেছেন তিনি বেসিক্যালি আপনার ছেলে। না, আমার ছেলে সমুদ্র। ও যখন, আমি একটু বলি, ওর জন্মের পরপরই একটা ঘটনা আমাদের বাসায় ঘটে। সেটা হলো, আমি ওকে নার্সিং করতাম জন্মের পর মুহূর্তে থেকেই। তো এখানে আমি প্রতিদিন লক্ষ্য করি যে আমার বাথরুমে কে এসে যেন রাত্রে 2টা দিক গোসল করে প্রতিদিন। তা আমি বাথরুম খুলে দেখি, লাইট অন করে দেখি যে গোসল করছে, কিন্তু লোকজন দেখছি না। এরকম বেশ কিছুদিন যায়, প্রায় 7-8 দিন। এরপরে আমি ও সমুদ্রকে, আমার ছেলে সমুদ্র, প্রথম বেবি, আমরা খুব মানে কি বলে যে বেশি যত্ন নিতে থাকি। ওকে কোলে নিয়ে আমি ঘুমাই। তা মানে মনে হচ্ছিল যে ও যখন আমার কোলে থাকে কে যেন পাশে থেকে ওকে আদর করতে থাকে। তো এই ঘটনাটা আমি আমি আমাদের এখন বর্তমান যে বাইতুল মোকাররমের যে খতিব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে, উনি আমার পরিচিত সালাউদ্দিন সাহেব, ওনাকে আমি একদিন গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার। উনি আলিয়া মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন। বললাম স্যার এই ব্যাপার, এরকম ভাবে আমার বাসায় এরকম ঘটনা ঘটে। উনি হেসে দিয়ে বললেন যে আচ্ছা, বুঝতে পারছি, ওরা নতুন বেবি আসছে, তো এই কারণে মানে কি বলে আপনার বেবিটাকে খুব পছন্দ করেছে। ওরা রাত্রে ওইখানে যায় এবং ওরা অনেক মানে রেস্ট নিয়ে গোসল টোসল করে তারপর চলে আসে। আমি না করে দিব। আমি সত্যি কথা এই কথাটা বলি যে ওটাকে এটা বলে আসলাম। পরের দিন থেকে দেখি যে সত্যি সত্যি আর কিছু হয় না, দেখি যে ওরকম কোনো মানে গোসলের শব্দ নাই, কিছু নেই। পরে কয়েকদিন পরে আমি আবার গেলাম, বললাম আমাকে দেখে বলে কি বন্ধ হয়েছে, ওরা কি যায়? আমি বললাম স্যার দেখছি না, আমি কথা হয়েছে, আমি ওদেরকে বলে দিয়েছি। যাক, আমি যে মূল যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা আমার দাদির মুখে শোনা। আমার বয়স তখন 7-8 বছর। এটা মুক্তিযুদ্ধের ওই বছরই, আমরা তো মুক্তিযুদ্ধের সময় গ্রামের বাড়িতে ছিলাম। তো আমার দাদি আমাদেরকে নানা ধরনের গল্প শোনাতেন। তার মধ্যে এই গল্পটি উনি আমাদের শুনিয়েছেন এবং পরবর্তীতে আমাদের দেখিয়েছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রামেই একজন মৌলানা সাহেব ছিলেন, হুজুর, এবং উনি ধর্মীয় রীতিনীতি অবলম্বন করতেন, মানতেন এবং উনি খুব পরহেজগার।
বুজুর্গ ব্যক্তি ছিলেন। জি। তো ওনার বাড়ির কিছু সংস্কার কাজের জন্য উনি কিছু 3 জন শ্রমিককে আনলেন। শ্রমিককে নিয়ে আসলেন, তারা এত দ্রুত কাজ করে সবাই অবাক হয়ে যায়। তো শ্রমিকদেরকে উনি বললেন যে তোমরা কি খাবা? তো নানা ধরনের খাবারের সাথে বললো যে আমরা কই মাছ খাবো। জি। তো পীর সাহেব বা ওই মৌলানা সাহেব তার 10-11 বছরের সন্তানকে দিয়ে ওদেরকে দুপুরে খাবার পাঠিয়েছে, সাথে 3টা কই মাছ। তো কই মাছ নদীর মানে নিজের পুকুরের কই মাছ ভেজে দিয়েছেন, গরম ভাজা, এবং বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসতে যে সময়টুকু লাগে সময় ওই বাচ্চা ছেলেটার হয়তো মানে কি বলে যে মাছের ঘ্রাণেতে আকৃষ্ট হয়েছে, একটা মাছের মাথা খেয়ে ফেলেছে। তো শ্রমিকদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলে ফেলেছে, মানে মাছ ক্রুদ্ধ হয়ে গেছে, ওই 3টা মাছের মধ্যে 2টা মাছের মাথা আছে, একটা মাছের মাথা নাই। ক্রুদ্ধ হয়ে বাচ্চাটাকে একটা চট থাপ্পড় দিয়ে বলেছে কে করেছে? তো ও বলছে যে আমি খেয়ে ফেলেছি। তো এই কথা বলার সাথে সাথে ওর ঘাড় মটকে ওর সাথে সাথে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হইচই পড়ে গেছে, সবাই ছুটে এসেছে। পীর সাহেব বা মৌলানা সাহেব বাড়ির ভিতর থেকে শুনেছেন যে এই কাণ্ড ঘটেছে, তার ছেলেটাকে মেরে ফেলেছে ওই শ্রমিকদের একজন বা শ্রমিকরা 3 জনে মিলে। এটা শোনার পরে উনি সবাইকে মানে নিবৃত করলেন এবং বললেন যে না ঠিক আছে, আবার হয়ে গেছে, ওকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আসা, আমরা দাফন টাফন করি। কিন্তু উনি কিভাবে কৌশলে ওদেরকে আটকে ফেললেন। আচ্ছা। আটকে ফেললেন এইভাবে যে ওরা আর বাড়ির বাইরে বা ওই সীমানার বাইরে যেতে পারছে না ওই 3 জন শ্রমিক। কিন্তু উনি কিন্তু কাউকেই বলেন না যে 3 জন শ্রমিক ছিলেন জিন। এখানে একটু বলা আবশ্যক যে ওই মৌলানা সাহেব জিনদেরকে লালন পালন করতেন, এটা সবাই জানতেন যে উনি জিনের সাথে ওনার একটা ওঠা বসা আছে। আচ্ছা। তো বাচ্চাটাকে দাফন টাফন করার পরে ওই শ্রমিক 3 জনই মৌলানা সাহেবের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাবো। বলছে হ্যাঁ তোদেরকে আমি ছেড়ে দেবো, রাখতো না। তো সন্ধ্যার পর হয়ে গেছে, উনি রাতের বেলায় তাদেরকে ওনার হয়তো অনেক কিছু উনি জানতেন বা কিভাবে তাদেরকে হাসিল করতে হয় এটাও জানতেন, কিভাবে ব্যাক করতে হয় ফেরত দিতেও জানতেন। তাদেরকে খুব কৌশলে বা ওই পদ্ধতিতে তাদেরকে সকালবেলা উঠে দেখলো যে 3টা তাল গাছ বাড়ির সামনে মানে রাতারাতি ব্যাপারটা ঘটেছে। এবং এই তাল গাছ 3টা আপনি বলছিলেন যে এখনো এখনো আছে। খুবই অদ্ভুত ব্যাপার। এবং এটা সবাই জানে যে ওই 3 তাল গাছ মানে হচ্ছে ওই 3টা জিনের মানে অস্তিত্ব বহন। আপনার কাছে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা আমরা ফিরে আসবো। তার একটু বাবু ভাইয়ের কাছে আরো একবার যাই এবং একটা ছোট্ট ঘটনা শুনে আসি। তারপরে আমাদের হাতে খুব কম সময়ে ঘটনা অনেক বেশি, সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাই। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে যে আমার এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে পলাশ। ওদের বাড়ির কাহিনী, ওর পূর্বপুরুষ আর কি, ওর দাদা সে সময়কার দাদার ভাই ছিল আর কি। তো ওদের ওখানে যে নদীর পাড়টা আছে সে জায়গাটা আসলে খুবই আর কি একটা অংশ আছে আর কি। জায়গাটা হচ্ছে আপনার খুবই মানুষের কাছে খুব নটোরিয়াস। মানুষ বলে যে এই জায়গাটাতে দিনে দুপুরে অনেক আজে বাজে জিনিস দেখা যায়। তো ওর দাদা যে ছিল সে আসলে এই ব্যাপারটা ঠিক মতো আর কি, দাদার ভাই দাদা যে আর কি, সে জিনিসটাকে একদম মানে ইগনোর করতো। উনি এই ধরনের জিনিস কখনো ভয় পেত না এবং কখনো এগুলো নিয়ে মাথা ঘামাতো না। তো উনি যখন তখন বাইরে যেত, ঘুরতো ফিরতো, ওনার মতো উনি কাজ করে বেড়াতো আর কি। তা একদিন ওর দাদার ভাই আর কি ওই দুপুরবেলা আর কি ঘোরাঘুরি করেছে। তো ওইখানে একটা আপনার ওদের ওখানে একটা মন্দির ছিল আর কি। তো ওই মন্দিরের পাশে একটা আম গাছ ছিল আর কি। জি। তো সেই আম গাছে আর কি আপনার কেউ নর্মালি আম ধরে থাকতো, কেউ ওইটা পারতো না আর কি। জি। আম ধরে ওখানে পড়ে গেলেও কেউ ওখান থেকে আম কুড়াতো না আর কি। তো দাদার ভাই ছিল, উনি এগুলো নিয়ে আর কি খুব একটা কেয়ার করে না। উনি ওদিকে গেছে, ওনাকে ওনার পাশের বন্ধুরা বলছে যে যদি তুমি ওখান থেকে আম নিতে পারিস তাহলে মনে করবো যে তুই কিছু একটা আর কি, তোর ভেতরে আসলে সাহস আছে। তো বলছে যেটা কি, আমি আম নিবো, এটা কোনো ব্যাপার না, আমি আম নিয়ে আসবো এবং খাবো, তোরাও খাবি যদি চাস। তো ওদের সাথে কথা বলে উনি ওখান থেকে নিচে আম নিয়েছে, বেশ অনেকগুলো কুড়ায় নিয়েছে। নেওয়ার পরে উনি আসার পর তাদের বন্ধুদেরকে দেখছে দেখ আমি আম নিয়ে আসছি। তো ওর বন্ধুরা কেউই খেতে চায়নি সে আম, ঠিক আছে, বলে যে না এটা খেলে সমস্যা হবে, আমাদের একটা অনর্থ হবে, এটা আমরা খাবো না। তো উনি বলতো না খেলে নাই। তো উনি কি করে ওই আমগুলো সাথে করে নিয়ে উনি হেঁটে যায় এবং উনি তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, এরকম একটা সময়, প্রায় এরকম একটা সময়তে উনি সেই নদীর ওই একটা অংশে যে উনি দাঁড়ায়।
দাঁড়ায়, উনি দেখে যে ওনার সাথে আমগুলো আছে, ওটাকে রেখে একটা ওখানে বসে উনি ডাস্কের মধ্যেই কাটে, কেটে ওনার সাথে ছোট ছুরি ছিল, আম খায়। আম খেয়ে উনি ওই পানিতে নামে আর কি। তো পানিতে যেখানে উনি নেমে গোসল করছে, দুটো ডুব দেয়, ডুব দিয়ে উঠে উনি তাকায় দেখে ঠিক যে ওই নদীর পাড়ে যেখানে উনি আমগুলো রাখছে আর কি, ওনার সাথে গামছা বা কিছু ছিল সেটাতে পেঁচায়, ওই পাশে একটা ক্ষেত ছিল নল খাগড়ার মতো আর কি। সেখান থেকে কিছু একটা ক্রল করে বের হয়েছে, লাইক উবু হয়ে, বাট ইটস নট লাইক ক্রোকোডাইলের মতো না, কুমিরের মতো না, লাইক মানুষের মতোই। অনেকটা আপনার যদি মানে বর্ণনা দিয়ে বলা যায়, ওনার বর্ণনা যায় যে আমরা লর্ড অফ দ্য রিং এ যে গলমকে দেখছি, ইটস লাইক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, ইটস লাইক গলম টাইপের কিছু একটা। হ্যাঁ, এরকম একটা ক্রল করে আসছে। হ্যাঁ, এরকম শুকনা, ওইরকম শুকনা হাড় জিজিরা টাইপের ওরকম আসছে, এসে ওনার ওই আমের যেটা ওইটার পাশে বসে ওনার দিকে তাকায় আছে, এবং চোখগুলা বলতেছে যে লাল লাল বড়, এই যে সূর্য ডুবে যাচ্ছে আলো তারই লাগতেছে। এবং উনি খেয়াল করলো উনি 2টা ডুব দিছে, এর মধ্যে সূর্য অনেকটাই পড়ে গেছে, আলো প্রায় নাই, মানে একদম লাস্টের রক্তিম আভাটা পানিতে পড়তেছে। তো উনি বেশ একটু ভয় পায় তখন। তো উনি যখন মানে কিছুক্ষণ ভয় পেয়ে স্থির হয়ে থেকে উনি উঠে আসে পানির থেকে আস্তে আস্তে, এসে উনি দেখতেছে ওই জিনিসটা ওখানে আছে কিনা। তো উনি যখন নাকি ওখানে পৌঁছায়, ওইটা এক লাফ দিয়ে ওই নলখাগড়ার মধ্যে আবার চলে যায়। আচ্ছা। তো যাওয়ার পরে উনি যখন আমগুলোকে তুলে নিচ্ছে, ওনাকে বলছে যে ভালো করলি না, ফল খুব খারাপ, এরকম একটা শব্দ উনি পাচ্ছে নলখাগড়ার ভিতর দিয়ে। তো উনি শুনে নাই, উনি ওটা নিয়ে আসছে। তো উনি যখন এসে বাসার কাছাকাছি চলে আসতেছে অন্ধকার, এর মধ্যে উনি দেখতেছে ওনার নাকের কাছে ভিজা ভিজা লাগতেছে। তো উনি হাত দিয়ে নাকের এখান থেকে দেখতেছে ভিজা ভিজা। উনি মনে করছে ওনার সর্দি হয়েছে, গামছা দিয়ে মুছতেছে এবং দেখতেছে বেশ মানে ভালো ভিজে যাচ্ছে। কি ব্যাপার, এরকম এত সর্দি কি একবারে হয় নাকি? বাসার কাছে যখন আসে তখন ওর মাথা চক্কর দিচ্ছে আর কি, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রায়। তো বাসার মধ্যে ওনার যে দাদার ছিলেন, উনি গেট খুলেই বলতেছে, মানে যে বাতি উঁচা করে বলতেছে, চিৎকার দিয়ে উঠছে, কি হয়েছে? ওনার নাক দিয়ে রক্ত পড়তেছে সমানে। তো ওনাকে নিয়ে আসছে ভেতরে নিয়ে এসে ওই নাকটা মুছাইছে, এবং তখনই বাসার মানুষজনই করছে যে ওখান থেকে গ্রাম থেকে, এবং সেই সময় তো বেশ অনেক আগের সময়, এত রাতে ডাক্তার কবিরাজ তো কিছু নাই, তো খুঁজে কোন ওই গ্রামের একজন কবিরাজকে ডাক দিছে। উনি কবিরাজ গ্রাম ওঝা, কারণ ওরা যেহেতু আপনার সনাতন ধর্ম অবলম্বী ছিল, এবং তাদের ওঝারেই আর কি তারা ডেকে নিয়ে আসতো আর কি। তো ওঝা বা ওনাদের যে যারা এই রিচুয়াল গুলো করে আর কি। তো উনি এসে কবিরাজ দেখে ওনাকে দেখে বলতেছে যে তার তো আসলে সমস্যাটা শারীরিক না, এটা শারীরিক ঘটানো হয়েছে। সে যখন ওনার সাথে কিছু আছে নাকি, তখন বলতেছে যে এর সাথে কত আপনার আম নিয়ে আসছে সে, বলে এই আম তো সে এমন জায়গার থেকে আনছে যেটা আনা তার উচিত ছিল না, এই আমের পাহারাদার ছিল। আচ্ছা, হ্যাঁ, আমের পাহারাদার ছিল। ওই গাছটাও সেখানকার মানে একটা স্পেশালি আর কি, স্পেশাল ওই জায়গার। তো সেখান থেকে নিয়ে আসছে, জানি না কোত্থেকে আনছে, বাট তাকেই ভালো পেতে। এর মধ্যে উনি কিন্তু সেন্সলেস, ওনার কিন্তু সেন্স নাই, ইজ লাইক কোমার মধ্যে আর কি তখনকার ইসে। তো বলতেছে এটা আসলে শহরে নিয়ে চিকিৎসা করলেও ঠিক হবে না, একে আপনারা ঝাড়ফুঁক করান, মানে আমার আরো ভালো পণ্ডিত নিয়ে আসেন। আর এরকম যদি আপনাদের না হয় তাহলে আপনারা দেখেন অন্য কাউকে পারেন কিনা। আমি যতটুকু জানি যে সে কোনো একটা জায়গার মানে কোনো একটা প্রহরিয়ালা একটা গাছ, সেটার ফল নিয়ে আসছে সে, এবং আপনারা এই ফলগুলো ফেরত দিয়ে আসার ব্যবস্থা করেন। তার তো হুঁশ নাই, কোত্থেকে আনছে খুঁজে বের করেন। তো ওনার যে দাদা, সে ঠিক করে যে তার ছোট ভাইয়ের এরকম হয়েছে, এটা কিছু একটা করা দরকার। তো উনি রাত্রেবেলা আর কি খুব টেন্সড হয়ে আর কি বাসার মধ্যে বসে থাকেন ওই গেটের কাছে আর কি। তো বললে যে কি করবে শহরে, ওনার চিন্তা যে পরদিন যে বড় কোনো পণ্ডিতকে নিয়ে আসবে বা সামথিং, এর মধ্যে কার কাছ থেকে খোঁজ নিবে যে কি ঘটনা। এবং ওই ওঝা বলে গেছে যে এটা যদি ফেরত না দেয় সবারই ক্ষতি হবে, আরো ক্ষতি হবে। তো উনি যখন বাসার বাইরে বসে আছেন, ওই কবিরাজ চলে গেছে, বাসার ভেতরে উনি বসে আছেন বাইরে বারান্দার মতো উঠানে। তো চিন্তা করতেছেন কি, এর মধ্যে দেখতেছেন যে ঘরের মধ্যে ওই যে ঘরটার মধ্যে কেমন একটা শব্দ আসতেছে আর কি ওখান থেকে। তো উনি হঠাৎ করে উনি দেখে যে ওই ঘরের মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে আর কি, সামথিং লাইক একটা শ্যাডো টাইপের। তো উনি করে কি, দৌড় দিয়ে ওখান থেকে একটা ওনাদের ছিল মানে হেরিকেন টাইপের একটা কিছু নিয়ে ঘরে ঢুকে দেখে যে ঘর থেকে খুব দৌড়ে যেমন ইঁদুর বের হয়ে যায় সেরকম কিছু একটা কিন্তু বড় সাইজের, উনি যে ঢুকছে ওখান থেকে শট করে বের হয়ে গেছে। এবং উনি যখন ভেতরে ঢুকে দেখে যে ওই ওনার যে ভাই ছিলেন তার জিহ্বা বের হয়ে আছে, এবং মানে গলগলা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।
মানে হি ইজ ডেড, মানে উনি বুঝতে পারে যে মারা গেছে। এবং উনি তখন মানে পরীক্ষা করে যতটুকু বুঝতে পারে বাসার মধ্যে খুব হয়ে যায়। পরদিন সকালবেলা উনি খবর নেন এবং এটার খবর শুনে ওর বন্ধুরা আসে, এসে বলে যে কি হয়েছে আর কি, যে এরকম ব্যাপার স্যাপার, যে ওর মানে মারা গেল এসে। তখন বন্ধুরা বলতেছে যে আমরা না করছিলাম ওকে ওখান থেকে আম নিয়ে আসতে, ও কিন্তু ওখান থেকে আম আনছিল, এনে খাইছে এবং আমরা ভয়ে কেউ আম খাইনি ওখানে। এবং এই সময়তেই ওনাদের ওখানে একজন ছিল আর কি, মানে একজন হুজুর ছিলেন আর কি, ওইখানে থাকতেন আর কি। তো তিনি এগুলো ঘটনা শুনে ওনার ওই দাদার পরামর্শ দেয় যে তোমরা যেটা নিয়ে আসছো যেখান থেকে জিনিসটা সেখানে রেখে আসো। আচ্ছা, এটা হয়তো বিভিন্ন জিনিসের একটা থাকতে পারে, জিনিসগুলো তোমরা এরকম রেখো না, ঠিক আছে? এটা শোনার পর ওনার মনে হয় ওর দাদার যে পরামর্শটা হয়তো ঠিক না, তখন ওরা যে ওই আমগুলো আবার গাছের কাছে রেখে চলে আসে যাতে ক্ষতি না হয়। ওকে, এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে রাসেল ভাই, আমরা কিন্তু অনেক সময় শুনি যে গার্ডেড থিং লাইক ল্যাপ্রিকনস প্রপার্টি, বিদেশেও শোনা যায়। হ্যাঁ, এরকম কিছু জিনিস কিন্তু থাকে। এই যে জিন প্রসঙ্গটা আসতেছে, জিন দিয়ে গার্ড করা অনেক জিনিস থাকে, ঠিক আছে? এটা আসলে আমরা সত্যি এটা অনেকেই কিন্তু বোঝে না এটা। হ্যাঁ, এটা সত্যি। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের হাতের সময় খুব কম, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, তাদেরকে আমরা নিয়ে আসতে হবে আমাদের স্টুডিওতে। আরো একবার আপনার কাছে ফিরে আসলাম। একটু আগে আপনি ঘটনা বলেছেন, আপনার নামটা আরেকবার বলবেন যেহেতু আমাদের এখানে দেখা যায় না। আমি প্রফেসর রেজাউল করিম রতন, প্রিন্সিপাল মোহাম্মদপুর সরকারি কলেজ। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা, লিসনার্স যারা শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এত রাত্রে কষ্ট করে ধৈর্য করে আমার কথা শুনছেন, সেজন্য আমি নিজেও খুব কি বলে ফিল করছি, গর্ববোধ করছি। দেখ, আমি পরের ঘটনাটা যেটা বলতে, সেটাও আমার দাদির মুখে শোনা। ওই 71-এ মুক্তিযুদ্ধের সময় আমার দাদি আমাদেরকে গল্পগুলি বলতেন, এবং সেই গল্পগুলি প্রকৃত অর্থই সত্য আমরা পরে জানতে পেরেছি আরো পরে। সেটা আমাদের ঠিক পার্শ্ববর্তী গ্রামেই ঘটনাটা। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর জেলার চরবাজামারা গ্রামে, এবং এর পার্শ্ববর্তী গ্রামটার নাম হলো পাঁচচর। তো এইখানে একটা বাড়ি আছে, সে বাড়িটির নাম হচ্ছে ভূতের বাড়ি। তো দাদি আমাদেরকে যে ঘটনাটা বললেন, সে ঘটনাটা সত্য বলে প্রতীয়মান। সেটা হচ্ছে ওই গ্রামে এক বয়স্ক মহিলা থাকেন, তার দুটো ছেলে। একটি ছেলের বয়স ছিল 30-32, আরেকটি ছেলের বয়স ছিল 20-22। তো তারা দুইজনে একদিন দুই ভাই মিলে রাতের বেলা মাছ মারতে গিয়েছে। পাশে নদী ছিল, নদীতে, এটা আমাদের ওইখানে সবাই যায় বা একটা নর্মাল প্র্যাকটিস, রাতের বেলায় মাছ ধরতে যাওয়া। তো দুই ভাই মিলে মাছ মার গিয়েছে। বড় ভাই নৌকায় যাচ্ছেন আর কি, দুই ভাই নৌকাতে, সাথে জাল আছেন। বড় ভাই নৌকা বাইতেছেন আর ছোট ভাই জাল দিয়ে মানে বিভিন্ন জায়গায় মাছের জন্য জাল ফেলছেন। তো হঠাৎ করে একটু আধারি ভাব, এর মধ্যে দেখলো যে হঠাৎ করে ছাপাত করে একটা শব্দ হলো। বড় ভাই দেখলেন যে কিছু বোঝার আগেই একটা মানে কি বলে, তার ছোট ভাইয়ের আদলে আরেকটা লোক নৌকার সামনে উঠে ওই জালটা ধরে মানে তার দিকে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে তখনই উনি বুঝতে পেরেছেন যে ঘটনা কি সেটা হয়েছে, কারণ উনি কিছু জানতেন। আচ্ছা, মানে ওই বড় ভাই এই ধরনের মানে কি বলে, যেহেতু রাতে মাছ ধরেন, এবং উনি কিছু বিষয় তার মায়ের কাছ থেকে বা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উনি শিখে রেখেছিলেন। তো উনি সাথে সাথে তার সাথে যে গামছাটা ছিল কোমরে, সেই গামছাটা বের করে নৌকাতে অনেক সময় ওই যে মাছ টাছ ধরতে গেলে চাল টালও নিয়ে যেত, বেশি না, অল্প 1 কেজি 1.5 কেজি চাল এরকম কোথাও কিছু একটা ছিল। উনি সাথে সাথে কয়েকটা চাল কিছু মন্ত্রতন্ত্র পড়ে গামছার এক কোনায় বেঁধে ফেলে দিয়েছেন। বেঁধে ফেলেছেন, তখন ওই যে ছোট ভাইকে যে ফেলে দিয়ে যে জিন বা ভূত যে নৌকাতে উঠেছে, সে তখন নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে বলে যে তুই আমাকে ছেড়ে দে। তখন বড় ভাই বলছেন যে আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ মাকে আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ তুমি আমার ভাইটাকে শেষ করে দিয়েছো। তো এটা বলার পরে বলছে তুই আমাকে ছাড়বি না? বললো না, আমি ছাড়বো না। বলছে আজকে আর মাছ পাইবো না, চলো বাড়িতে চলে যাই। চলে গেছে, গিয়ে তার মাকে ইয়েতে করে মা জেগে উঠেছে, ভাইদেরকে রিসিভ করেছে, দুই ভাইকে রিসিভ করেছে, থাকা খাওয়ার ব্যবস্থা
আগেই মা রেডি ছিল যে ওরা রাত্রে আসবে, ভোর রাত্রে মাছ মেরে চলে আসবে, কিন্তু অন্যদিনের চেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। মা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা, তো চলে আসলি কি ব্যাপার? বললো না শরীর ভালো লাগছে না, তাছাড়া মাছ পাওয়া যাচ্ছে না, চলে আসছে। বড় ভাই জবাব দিল। ছোট ভাই কোনো কথা বলছে না যে অ্যাকচুয়ালি ওই ভূতের বেশ ধরে যে এসে এখন যেতে পারছে, যাকে আটকে ফেলেছে। জি। তো এটা হওয়ার পরে ও ছোট ভাই রুমে চলে গেছে বা ঘরের ভিতরে চলে গেছে। বড় ভাই তার মাকে একান্তে ডেকে বলেছে, মা আমি তোমাকে এই গামছাটা দিলাম, এইটা কোনোদিন কোথায় রেখেছো এটা ওকে বলবা না, এবং ও যদি কোনোদিন গামছাটা চায় তখন কোনো অবস্থাতে গামছাটা ওকে দিবা না। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হলো দিন যায় মাসে যায়, ছোট ভাইকে বিয়ে করানো হয়েছে, তার ঘরে সন্তানাদিও আসছে। এর হঠাৎ প্রায় 20-25 বছর পার হয়ে গেছে। এর মধ্যে বড় ভাই একদিন বিশেষ কাজে বাড়ির বাইরে 3-4 দিনের জন্য গিয়েছে, কিন্তু এই সুযোগে ছোট ভাই করেছে কি, তার মায়ের কাছে এসে বলল যে মা আমাকে না ওই গামছাটা একটু দাও তো, আমি আজকে একটু মাছ মারতে যাব, ওই গামছাটা লাগবে। মিয়া ভাই তো নাই, তো মিয়া ভাইকে ছাড়া যেহেতু মাছ মারতে যাচ্ছে ওই গামছাটা আমার একটু লাগবে। তো মা দেখছে যে 20-25 বছর হয়ে গেছে, ও সন্তানাদি আছে, ও দুনিয়ার অত কিছু খেয়াল করে নাই, না করে গামছাটা দিয়ে দিয়েছে। যেই গামছাটা দিয়ে দিয়েছে সেই গামছাটা নিয়ে বাড়ি থেকে সে বের হয়ে গেছে, আর তার কোনো খোঁজ নাই। 3 দিন পরে তার বড় ভাই ফেরত আসছে, এসে মা ফেরত আসার পরে মা আগেই গিয়ে বলেছে যে শোন, এই যে তোর ছোট ভাই যে এই যে চলে গেছে, আর তো কোনো খবর পাচ্ছে না। বললো যে কিভাবে গেছে? বললো যে আমাকে এরকম বললো গামছাটা দিতে, মাছ ধরতে যাবে, যেহেতু তুই বাড়িতে নেই এই জন্য গামছাটা থাকলে ওর জন্য সুবিধা হয়। তো বললো যে মা, তখন বড় ভাই চিৎকার দিয়ে ওঠে, বললো যে মা তুমি কি করেছে, তো সর্বনাশ করে ফেলছো। বললো যে কেন? তখন ও সবিস্তারে সব ঘটনা খুলে বললো যে ওই দিন ওইভাবে আমরা মাছ মারতে যাই, ছোট ভাইকে নদীতে ফেলে দিয়ে ভূত বা জিন যাই হোক সে ওই ছোট ভাইয়ের বেশ ধরে আমাকে কি বলে মারতে আসার আগে আমি ওকে বুঝে ফেলি এবং ওকে আমি আটকে ফেলি, এবং তোমাকে আমি সেই গামছাটা রাখতে দিই, এবং এই ঘটনা। তারপরে যাক এটার সবাই এটা নিয়ে বাড়িতে কান্নাকাটি, অনেক হইচই, অনেক কিছু। পরবর্তীতে যেটা আমরা আমার দাদির মুখে শুনলাম, দাদিকে বললাম যে দাদি ওই ভূতের বাচ্চা গুলি কোথায় আছে? বললো ওরা ওইভাবেই আছে, ওইভাবে বড় হয়েছে, ওদেরকে সবাই ভূতের বাচ্চা বলে। এবং তার ছোট ভাই বিয়ে করার পরে তাদের 2টা ছেলে সন্তান হয়েছিল, তো তাদেরকে সবাই ভূতের ছেলে হিসাবে জানে, এবং তার মিসেসও অনেকদিন বেঁচে ছিল, তাদেরকেও ভূতের মিসেস বলতো, এবং ওটা নামই হয়ে গিয়েছিল যে ভূতের বাড়ি। আচ্ছা, এখনো সেই বাড়িটি আছে। সবচেয়ে মজার বিষয়টা যে বাড়িটি এখন আছে, ভূতের বাড়ি। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম নাম পাঁচচর, শিবচর উপজেলায়, ওটা ভূতের বাড়ি হিসাবে সবাই জানে। যদিও ঘটনাটি প্রায় আজ থেকে 80-90 বছর আগের ঘটনা, কিন্তু বংশ পরম্পরায় তাদেরকে সবাই ভূতের বাড়ি হিসাবে বলে। আমি এই ধরনের অতি প্রাকৃত ঘটনা তখন ছোটবেলায় তো খুব ভালো লাগতো, দাদির মুখে শুনতাম। পরবর্তীতে যখন আমরা নিজেরা বড় হলাম এবং অনেক কিছু ধর্মীয় রীতিনীতি চর্চা করলাম, যেটাতে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যে জিন আছে, বা যেটার মধ্যে ভালো মন্দ, যেটা খারাপ সেটাই শয়তানের রূপ ধারণ করে বা মানুষের ক্ষতি করে, আর যেটা ভালো সেটা তারা বিভিন্ন মসজিদে বা মাদ্রাসায় থাকে এবং মানুষের ক্ষতি করে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাবো, তারপরে আবারও ফিরে আসবো, অ্যান্ড সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। করতে হবে, ইঞ্জিনিয়ার রকেট বানাবো। আমি একটা The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি .0 FM, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমরা ভূত এফএম শুনছি। প্রচন্ড গরম ছিল সারাদিন, এবং গরমের পরে আজকে হঠাৎ করে আবার এখন ওয়েদারটা ভালো, এবং সারাদিন বলবো না, নামাজের পর থেকে আসলে ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছিল।
4টার আগেই 3টা থেকে 4টার কোনো একটা সময় হঠাৎ করে দেখলাম যে আমি তখন বাইরে ছিলাম এবং হঠাৎ করে দেখলাম যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। তারপরে তো সন্ধ্যার পরে বেশ বৃষ্টিতে ভিজেওছি আজকে, সেটা ইচ্ছে করে না, রাস্তায় ছিলাম। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো কাটছিল আজকে সারাটা দিনই। আমার মনে হচ্ছিল যে ভূত এফএমের সময় যেন গরমের অস্বস্তিটা কম থাকে, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, অর্ক আমাদের SMS করেছেন, ফিরোজ ওয়াবদা খুলনা থেকে লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল। আমাদেরকে আহসান লিখেছেন, এছাড়া আমাদেরকে আফরা SMS করেছেন, আফরা সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল থেকে। এছাড়াও অথই জিসিয়া আমাদের বনশ্রী রামপুরা থেকে SMS করেছেন, পলাশ সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলেন লাস্ট উইক থেকেও বেটার লাগছে আজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জ্যাকলিন আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি, মমি আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি, তাশফিক আহমেদ অনিক, এছাড়া আমাদেরকে মেহেদি SMS করেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে রেগুলার যদি আপনি শুনে আপনাকে তখন কিন্তু ভয় পাওয়ানোটা আরো বেশি মুশকিল হয়েছে। আপনার নিজের বাসায় আপনার যতটা ভয় লাগে, আপনি যে বাসাটায় নতুন একটা বাসায় যে আপনি হয়তো অনেক বেশি ভয় পাবেন, বা নতুন একটা মানুষকে নিয়ে আমরা অনেক বেশি সংশয় থাকে, আশঙ্কা থাকে, বাট যখন সেই বাসাটা থাকতে তো অভ্যেস হয়ে যায়, সেই বাসায় আপনাকে কিন্তু ভয় দেখানো একটু কঠিন, তাই না? একটা নতুন বাসায় ভাড়া নিয়ে আজকে উঠলেন, সে সব লাইট অফ করে দিয়ে আপনাকে একা থাকতে বলা হলো, আপনার একটু ভয় লাগবে। নিজের বাসার ক্ষেত্রে অতটা ভয় কিন্তু লাগে না, কারণ এই বাসায় আপনি সবকিছু জানেন। যাই হোক, এছাড়া আমাদেরকে শিপন মল্লিক SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, মোবারক, এছাড়াও নাজু কক্সবাজার থেকে আমাকে SMS করেছেন, মেহেদি আমাদের SMS করেছেন আমাদেরকে এসবি বাপ্পি সহ আরো অনেকে। আমরা চলে যাব এখন সরাসরি ঘটনায়, এবং আমাদের সঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন একজন মানুষ, নতুন একজন অতিথি, এবং তার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা যাব আপনার ঘটনায়। হ্যালো এভরিওয়ান, ইটস গুড টু বি ব্যাক। আমি হচ্ছে সুদীপ্ত, এসেছি নিকুঞ্জ খিলক্ষেত থেকে। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি ট্রিপলিতে। থ্যাংক ইউ। সো বেসিক্যালি রাসেল ভাই, আজকে এটা একটা মেডিকেলের ঘটনা। সো আমার ফ্রেন্ড অসীম, তার কাছ থেকে এটা কালেক্ট করা। সো ঘটনা হচ্ছে এটা যে সব মেডিকেলের বেশিরভাগই অ্যানাটমি ক্লাসের পাশে আপনার মর্গ রুম থাকে। জি। তো প্রতিদিনকার মতো অ্যানাটমি ক্লাস শেষে যখন স্টুডেন্ট সব চলে যায়, তো ওই ক্লাসরুমের যে কেয়ারটেকার, উনি আবার ওই মর্গেরও কেয়ারটেকার। জি। তো ওনার দায়িত্ব থাকে যে লাশগুলো ক্লাসরুমে ইনস্ট্রুমেন্টাল ইউজ করা হয়, সেগুলা ক্লাস শেষ হলে আবার মর্গের ফ্রিজিং রুমে ঢুকিয়ে রাখা। তো এটা হচ্ছে তার নিয়মিত দায়িত্ব, সে এগুলা করে অভ্যস্ত। তো যেদিনকার ঘটনা সেদিন দুর্ভাগ্যবশত সে ভুলে যায় যে ক্লাসের শেষে এগুলো আবার মর্গে ওই ফ্রিজিং রুমে ভরে রাখতে। তো তার যখন মনে হয় তখন রাত অলরেডি 11:30 বেজে গেছে। তো এই সময়ে সে আবার সে যেখানে থাকতো সেখান থেকে আবার মেডিকেলে আসে। তো মেডিকেলে আসার পরে ওই দিন আবার প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল। তো যে কারণে দেখা গেছে যে ক্লাসের পরে স্টুডেন্টসরা যারা চলে গিয়েছিল, তারা আর জানালা দরজাগুলো খোলা রেখেই চলে গিয়েছিল। তো দেখা গেছে যে বৃষ্টির ফলে পুরো ক্লাসরুমে একদম পানি জমে অনেক ভরে গিয়েছিল। সো এই মর্গের বর্ণনা একটু দেওয়া লাগবে। তো এটা ছিল দুইটা গেট। তো একটা গেট ছিল আপনার থাই গ্লাসের গ্লাস কভার্ড, আর একটা ছিল কেচি গেট। তো থাই গ্লাসের গেট যেটা ছিল, এটা বেশিরভাগ সময় বন্ধই থাকতো, আর কেচি গেটটাই সবাই ইউজ করতো। তো উনি ক্লাসরুম থেকে 3টা লাশ এগুলো স্ট্রেচারে করে নিয়ে একদম মর্গে চলে গেলেন। মর্গের ভেতরে উনি যখন ওই ফ্রিজিং ড্রয়ারে রেখে এগুলাকে লক করে যখন আসছেন, তখন উনি একটা চাপা আর্তনাদ শুনতে পান। এই আর্তনাদটা একদম, আমি যদি মনে করেন আমার মুখ চাপা দিয়ে ধরে রাখি এবং কেউ যখন চিৎকার করার চেষ্টা করে, ওরকম একটা আর্তনাদ। তো এটা শোনার পরে ও 2-3 সেকেন্ডের জন্য একটু থামার পরে ও পিছনে তাকায়, দেখে যে ওই ড্রয়ারগুলোর দিয়ে তাকালে ও ভাইব্রেশন বুঝতে পারছে, ড্রয়ারগুলো কাঁপছে। তো এটা ও দেখে কোন রকম মর্গ থেকে বের হয়ে আপনার দরজা লক করে, যেটা কেচি গেট। তো কেচি গেটের ওই পারে তো দেখাই যায়, ও যখন ক্রস করছিল তখন দেখে যে আর্তনাদের সাউন্ড আরো একটা না, 2-3টা একাধিক মানুষ এরকম সাউন্ড করছে, মানুষের সাউন্ডই আর কি সাউন্ড হচ্ছে। তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও চলে আসতে যাবে, এই সময় ওই থাই গ্লাসের গেটটা ক্রস করা লাগে। তো যখন এই থাই গ্লাসের গেটটার পাশে দিয়ে যাচ্ছিলেন, উনি শুনতে পান যে এই গ্লাস দুপদাপ সাউন্ড, ওই পাশ থেকে কেউ একজন গ্লাসের দরজায় বাড়ি দিচ্ছে, আঘাত করছে। তো আসলে এইটা কোয়াইট ইম্পসিবল যে রাত্রেবেলা মর্গের ভেতর কেউই নেই, এটা তারা বাড়ি দিচ্ছে কেউ। তো
উনি কি করে ইনস্ট্যান্টলি মানে ফেইন্ট না হয়ে ওনার আরো কলিগকে ফোন দেয়। জি। ওনার 2 কলিগ তারপরে আসে, তারপর তিনজনই এক্সপিরিয়েন্স করেছিল, যে তারপর 3জন ওরা দেখার জন্য ঢোকে যে কি হচ্ছে আসলে।